বেনিফিট আর মার্জিনাল কস্ট আর ডিসিশন এট দ্য মার্জিনাল, এই তিনটা জিনিস। মার্জিনাল বেনিফিট, মার্জিনাল কস্ট, আরেকটা কি বলছো? আর ডিসিশন এট দ্য মার্জিন। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মার্জিনাল বেনিফিট হচ্ছে যে মানে যে কোনো জিনিস মানে ইকোনমিক্স এর যত মানে যত ধরনের অ্যানালাইসিস আছে আর কি, বুঝছো? জি স্যার। মানে এরা আসলে ডিসিশন নেয় হচ্ছে মার্জিনে। মার্জিনে বলতে এডিশনাল ইউনিট, মনে করো ওভারঅল না, মনে করো তুমি প্রোডাকশন করতেছো, রাইট? জি স্যার। মানে তুমি ফর এক্সাম্পল তুমি কলমের প্রোডাকশন করতেছো, একটা ওই যে ইকোনো বল পেন টাইপ, বুঝছো? জি স্যার। এখন বল পয়েন্টের যখন তুমি মানে প্রোডাকশন করবা, তখন প্রোডাকশনের কস্ট কিন্তু সবসময় এক থাকে না। মনে করো তুমি 10,000 কলম উৎপন্ন করতে তোমার একটা একটা রুমের প্রয়োজন, হ্যাঁ? জি স্যার। তুমি যদি 15,000 করতে চাও, তোমার একটা রুমে জায়গা হবে না, কথার কথা আর কি, ফ্লোরে তোমাকে এক্সটেন্ড করতে হবে। তাইলে দেখো মানে নতুন একটা ফ্লোর নিলে এটার ফিক্সড কস্ট আছে, আরো অনেক কস্ট আছে, তো তোমার কিন্তু এই পার ইউনিট কস্ট বেড়ে যাবে, বুঝছো? জি স্যার। আর আর হচ্ছে আর মার্জিনাল বেনিফিটটা হচ্ছে যে একটা কলম বিক্রি করলে হ্যাঁ কত টাকা লাভ পাচ্ছ। তো মার্জিনাল বেনিফিট এটা যদি পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট হয়, মানে একদম ওই যে বাজার খোলা বাজার হয়, নরমালি এটা কনস্ট্যান্ট থাকে, মানে একদম ধরো একটা কলমের দাম 5 টাকা, বুঝছো? জি স্যার। তো তুমি এডিশনাল একটা ধরো 10টা কলম বিক্রি করলেও 5 টাকা করে পাবা, হ্যাঁ? 50 টাকা। 11টা কলম বিক্রি করলে পাবা 55 টাকা বা 55 টাকা। 60 টাকা, হ্যাঁ? জি স্যার। 20টা করলে 100 টাকা, 21টা করলে 105 টাকা, বুঝছো? জি তো স্যার। এইটা ধরো ওইটা এখন মার্জিনাল বেনিফিটটা কোনটা? মার্জিনাল বেনিফিট হচ্ছে 20টা করলে 100 টাকা, 21টা বিক্রি করলে কত? 105 টাকা। 105 টাকা। ওই এডিশনাল 5 টাকা হচ্ছে মার্জিনাল বেনিফিট, জি স্যার। আচ্ছা, বুঝছি। বুঝছো? মানে যেটা তুমি এডিশনাল মানে যখন বাড়াতে থাকবা, ওই বাস। এডিশনাল তোমার যে সুবিধা রিসিভ করবা। আর কস্ট হচ্ছে হুম। ওই 20টা কলম উৎপাদন, তুমি এখন উৎপাদক, জি তোমার স্যার। 20টা কলম উৎপাদন করতে কত, 20 নম্বর কলম, 21 নম্বর কলম উৎপাদন করতে কত যায়, তো এই কস্টের ক্ষেত্রে দেখা যায় এটা ইকুয়াল না। আচ্ছা। ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। কারণ ওই যে দেখা যায় যে যত তুমি উৎপাদন বাড়াবে, এটা বাড়া কমারও বিষয় আছে। তোমার যদি ক্যাপাসিটি তুমি মিট করে নাও, মানে মনে করো তুমি তোমার যত ক্যাপাসিটি আছে, তোমার যে একটা মেশিন দিয়ে তৈরি করো বল পয়েন্ট কলম, হ্যাঁ? ওই জি স্যার। মেশিনে সর্বোচ্চ ধরে নাও 20টা কলম উৎপাদন করতে পারে, হ্যাঁ? হুম হুম। তুমি 21 নম্বর কলম যদি উৎপাদন করতে চাও, সেম তোমাকে প্রসেস। এডিশনাল কস্ট বেয়ার করতে হবে, মানে আরো কিছু করতে হবে, রাইট? জি তো স্যার। এখন তোমার যদি তুমি কতক্ষণ পর্যন্ত কলম বিক্রি করতে থাকবা, যতক্ষণ পর্যন্ত তোমার মার্জিনাল বেনিফিট মানে তোমার এডিশনাল ইউনিটের খরচ 5 টাকায় পৌঁছায়। জি স্যার। এটা যখনই 5 টাকা 10 পয়সা চলে যাবে, তুমি কি করবা? না, কম। তুমি আর কলম উৎপাদন করা বন্ধ করে দিবা, কারণ তোমার মার্জিনাল বেনিফিট 5 টাকা। জি স্যার। কিন্তু ইকোনমিক্স বলে তুমি ততক্ষণ পর্যন্ত কলম প্রোডাকশন করতে থাকো। এটা যদি 20,000 পয়েন্ট, একটু মিউট করতে হয়। হ্যাঁ শাকিল, পারলে আনমিউট করে কথা বলতে পারো। তো যেটা হচ্ছে যে আমি যত ইউনিট আমার একজন ইকোনমিস্ট হিসাবে বা একজন প্রডিউসার হিসাবে তোমার উৎপাদন হতে হবে ততটুকু পর্যন্ত যতটুকু পর্যন্ত তোমার মার্জিনাল বেনিফিট ইকুয়ালস মার্জিনাল কস্ট। যখনই তোমার মার্জিনাল কস্ট মানে এক ইউনিট বাড়াইলে তোমার কস্ট বেড়ে যাচ্ছে, তখনই তোমাকে স্টপ করে দিতে হবে, বুঝতে পারছো? জি স্যার। আর তোমাদের ক্ষেত্রে মনে করো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা একটা অ্যাপস, ওই যে বিভিন্ন অ্যাপ তৈরি হয় না, এই যে আমাদের প্লে স্টোরে বা অ্যাপল, হ্যাঁ? জি স্যার। তো এই সব জায়গায় যে অ্যাপ তৈরি হয়, অ্যাপেরও সেম বিষয় আছে। ধরো অ্যাপ এর যে তোমার রেভিনিউ আছে, যত হয়তো যত বেশি ডাউনলোড হবে বা যত, বুঝছো? জি স্যার। এগুলার একটা মানে একটা রেভিনিউ আছে, এটার একটা মার্জিনাল বেনিফিট আছে। কিন্তু যখনই তোমার আচ্ছা যখনই তোমার মার্জিন, নাহিদ, আহ, কথা বলবা তুমি? আচ্ছা, তো যখনই তোমার মানে লাইক অ্যাপ, মানে তুমি অ্যাপ, একটা অ্যাপ ডাউনলোড মানে তুমি বিক্রি করতে মানে ডাউনলোড করছে মানুষ, নরমালি
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ বা ওই যে সফটওয়্যার তৈরি, তো এটা একটা ইন্টারেস্টিং বিষয়। ওইটার মার্জিনাল কস্ট কিন্তু খুবই মিনিমাল। মানে তুমি একবার তৈরি করে নিবা, যত বেশি মানুষ ডাউনলোড করবে বা ইউজ করবে, তোমার মার্জিনাল কস্ট আসলে কম, বুঝছো? সেম ফর যে মোবাইল অপারেটর কোম্পানি, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটার একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে। ধরো তুমি সফটওয়্যার তৈরি করলে, তোমার যে ক্লাউডের একটা স্পেস আছে না, তো যখনই দেখবা যে তোমার যত ওই সফটওয়্যার মেনটেন করতে যত কস্ট লাগে, বা তোমার মনে করো তোমার যে এডিশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়তো হায়ার করতে হইতে পারে একটা লেভেলের পরে, যদি দেখো যে একটা লেভেলের পরে তোমার এডিশনাল ইউনিট বাড়ালে তোমার মার্জিনাল কস্ট বেড়ে যাচ্ছে, কিন্তু মার্জিনাল বেনিফিট এডিশনাল ইউনিটের ফলে যে লাভটা পাচ্ছ ওইটা কম, মানে কস্ট থেকে কম, তাইলে তুমি স্টপ, বুঝছো? সব ডিসিশনের মার্জিন হচ্ছে আমরা ওই এক ইউনিট করে বাড়ায় বাড়ায় চিন্তা করব, একসাথে না। ব্যাপারটা বুঝতে পারছো? টোটাল না। আচ্ছা, এখন আমরা গত ক্লাসে দেখছিলাম প্রাইস ফ্লোরিং আর প্রাইস সিলিং, রাইট? মানে ওই যে আমরা ইকুইলিব্রিয়াম দেখছিলাম। তো ইকুইলিব্রিয়ামের নিচে হইলে কি হয়? মানুষ বেশি খুঁজবে, আবার ইকুইলিব্রিয়ামের উপরে যদি প্রাইস হয় তাইলে সারপ্লাস দেখা দেয়। ওইটা আমরা গত ক্লাসে পড়ছিলাম। ওই প্রাইস সিলিং, প্রাইস এটারে বলে প্রাইস কন্ট্রোল। প্রাইস যখন কন্ট্রোল করে, মানে ইকোনমিতে, মার্কেট ইকোনমির নিয়ম হচ্ছে কেউ যাতে প্রাইসটাকে কন্ট্রোল না করে, প্রাইস কন্ট্রোল করা খারাপ, বুঝতে পারছো? মানে ইকোনমি তোমার ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে তোমার প্রাইস নির্ধারণ হবে আর কি। মানে যদি তুমি বেশি ডিমান্ড করো ওই জিনিসের দাম বেশি থাকবে, যদি এটা ডিমান্ড কম হয় এই জিনিসের দাম কম হবে। এটাই হচ্ছে মার্কেট ইকোনমির বিষয়, বা ক্যাপিটালিস্ট ইকোনমি যেটারে বলে। হ্যাঁ, আমরা যে বর্তমানে মানে ধরো আমেরিকা বা মানে বর্তমান অর্থনৈতিক সিস্টেমটাই হচ্ছে ক্যাপিটালিজম, বুঝছো? সোশ্যালিস্ট ইকোনমি এটার এগেইনস্টে। তো প্রাইস কন্ট্রোলটা অনেকটা সোশ্যালিস্টিক ভিউ আর কি। মানে লাইক কমিউনিস্ট পার্টিগুলা তারা প্রাইস কন্ট্রোল করে, বাট ইদানিং দেখা গেছে পিওরলি ক্যাপিটাল ইকোনমি, মনে করো আমেরিকা, ইউএসএ, তারাও দেখা যায় প্রাইস কন্ট্রোল করে। এখন প্রাইসটা কন্ট্রোল করে কার জন্য? এটা আসলে পিপলের ভালোর জন্য, মানে আমাদের সাধারণ জনগণের সুবিধার জন্য প্রাইস কন্ট্রোল করা হয়। তো প্রাইস কন্ট্রোল কোন ধরনের? একটা হচ্ছে প্রাইস সিলিং করা। সিলিংটা মানে কি? আমরা জানি সিলিং ফ্যান, রাইট? সর্বোচ্চ প্রাইস বেঁধে দেওয়া। আর প্রাইস ফ্লোরিং হচ্ছে আমরা জানি যে ফ্লোর মানে একদম এর নিচে তুমি যেতে পারবা না, বুঝতে পারছো? জি স্যার। তো সরি, আমি আসলে রেকর্ড করতে ভুলে গেছিলাম, রেকর্ডটা স্টার্ট করে যদি তোমাদের কারো লাগে। আচ্ছা, তো এখন এই যে প্রাইস, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? স্যার আসে না এখন। আচ্ছা, দাঁড়াও একটা সেকেন্ড। এখন দেখা যায়? জি স্যার। আচ্ছা, তো এখন বুঝতে পারছো প্রাইস কন্ট্রোল সরকার কখন করবে? যখন ম্যাক্সিমাম প্রাইস নির্ধারণ করে দিবে সরকার, ওইটা হচ্ছে প্রাইস সিলিং। আর যখন মিনিমাম প্রাইস নির্ধারণ করে দিবে, এটা হবে প্রাইস ফ্লোরিং। এখন তোমরা তোমাদের কমন সেন্স থেকে বলো তো যে আলটিমেটলি সরকার কখন প্রাইস ম্যাক্সিমাম প্রাইস বেঁধে দেয়? যখন একটা জিনিসের মানে কম থাকে, সাপ্লাই কম থাকে স্যার। হ্যাঁ সাপ্লাই কম থাকে তখন। হ্যাঁ, সাপ্লাই কম থাকে, বাজারের দাম বেড়ে গেছে। ধরো বাজারের ইকুইলিব্রিয়াম প্রাইস যেটা, মার্কেট ক্লিয়ারিং প্রাইস যেটা, ওইটার দাম, ওইটার প্রাইস অনেক বেশি, যেটা মানুষের সাধ্যের বাইরে চলে গেছে। মনে করো পেঁয়াজের দাম, মাঝে মাঝে দেখো না পেঁয়াজের, ধরো ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসতেছে না বা ইম্পোর্ট হচ্ছে না, হ্যাঁ, এগুলার জন্য হঠাৎ করে দেখা যায়, এবং আমাদের মজুদদাররা কি করে, অনেক বেশি মজুদ করে রেখে দেয় যাতে শর্টেজ দেখা দেয়। শর্টেজ দেখা গেলে কি হয়? ইকুইলিব্রিয়াম প্রাইসটা অনেক হাই হয়ে যায়, বুঝছো? ধরো 250 টাকা 300, তখন সাধারণ মানুষের পক্ষে, ওই গরিব মানুষের পক্ষে পেঁয়াজ কিনে খাওয়া সম্ভব হয় না। তখন সরকারের কাজটা কি? সরকারের কাজটা হচ্ছে যে মার্কেটের যে প্রাইস ওইটা তো খুবই বেশি, তো সরকার ম্যাক্সিমাম প্রাইস একটা সিলিং করে দেয় যে এর বেশি দামে
কেউ বিক্রি করতে পারবে না। তো এখন এই যখন সরকার এই দামটা বেঁধে দেয়, এটা অ্যাকচুয়ালি কি হয়, মার্কেটের প্রাইস থেকে নিচে হয়, রাইট? মানুষের ভালোর জন্য নিচে ধরা হয়। তো এখানে একটা গ্রাফ দেখো তো, এই হচ্ছে প্রাইস সিলিং। দেখো ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে 12 টাকা, কথার কথা, ঠিক আছে? কিন্তু সরকার সিলিং করে দিছে 8 টাকায়। যে 8 টাকার উপরে তুমি মানে ইয়ে করতে পারবে না, এটারে কি করে তুমি মানে বিক্রি করতে পারবে না, রাইট? এখন যদি 8 টাকা হয় তাইলে এর মানে হচ্ছে প্রাইস সরকার সবসময় মনে রাখবা, যদিও শব্দটা হচ্ছে সিলিং উপরে, কিন্তু মনে রাখবা এই প্রাইস কন্ট্রোলে ইকুইলিব্রিয়ামের নিচে থাকে সিলিংটা, বুঝছো? কারণ সিলিং হচ্ছে সরকার কখনোই মার্কেটের প্রাইসের, এখন যদি প্রাইস সিলিং মার্কেটে পেঁয়াজের দাম 200 টাকা কেজি, সরকার বললো আচ্ছা সিলিং হচ্ছে 250 টাকা, এটা হলো না স্যার। সরকার সব সময় মার্কেট প্রাইস থেকে নিচে দেয় সিলিংটা। তো এই যে সিলিংটা গভর্নমেন্ট করলো 8 টাকায়, এখন দেখো 12 টাকার যে ডট ড্যাশ লাইন যেটা, এটা তো ইকুইলিব্রিয়ামে দেখো ডিমান্ড ইন্টারসেকশনে টাচ করছে, ঠিক আছে? আর প্রাইস সিলিংটা কি করতেছে দেখো, এইটা হচ্ছে এই প্রথমে টাচ করতেছে সাপ্লাইয়ে, আর এরপরে টাচ করতেছে ডিমান্ডে। মানে আমরা ডিমান্ড করতেছি বেশি, এই যে কোয়ান্টিটি 190, আর সিলিং এ প্রথমে টাচ করতেছে সাপ্লাইয়ে, কোয়ান্টিটি হচ্ছে 100। মানে আমরা বেশি, এই যেহেতু দামটা কম পাইছি আমরা বেশি ডিমান্ড করব, কিন্তু আসলে দেখা যায় এই দামে আসলে ওই পরিমাণ সাপ্লায়ার সাপ্লাই করতে চায় না, তখন কি দেখা দেয়, শর্টেজ দেখা দেয়। হ্যাঁ, ওইটা হচ্ছে প্রাইস সিলিং এর বিষয়। তো এটা ওই আগে যে আমরা ইকুইলিব্রিয়াম ব্যাখ্যা করছি একই জিনিস, জাস্ট শুধু শব্দ চয়নটা ডিফারেন্ট আর কি। এখন প্রাইস ফ্লোরিং হবে কিভাবে, জাস্ট এটার অপোজিট। স্যার একটু এই যে ইকুইলিব্রিয়ামের থেকে কেন কম হবে একটু আরেকবার স্যার কষ্ট করে রিপিট করলে। আচ্ছা, ইকুইলিব্রিয়াম থেকে, ইকুইলিব্রিয়াম নির্ধারণ কে করে? বাজার। বাজার, মার্কেট। বাজার আমরাই করি আসলে, মানে আমরা বেশি ডিমান্ড করি, আমাদের ডিমান্ড এবং বাজারের সাপ্লায়ার যারা বিক্রেতা তাদের সাপ্লাইয়ের উপর এই দুইটার ভারসাম্য হচ্ছে ইকুইলিব্রিয়াম, রাইট? জি স্যার। তো এখন পেঁয়াজের দাম যে যখন বেশি হয়, আমি পেঁয়াজের দামটা দিচ্ছি কারণ ওইটাই আমাদের রিসেন্ট পাস্টে মানে মনে আছে এরকম ঘটনা, রাইট? জি স্যার। এখন পেঁয়াজের দাম যে অনেক বেশি বেড়ে গেল, এটা কে নির্ধারণ করছে? এটা কিন্তু বাজারই নির্ধারণ করছে, এটাই ইকুইলিব্রিয়াম প্রাইস। ব্যাপারটা বুঝছো? জি স্যার। আর আমরা ডিমান্ড করতেছি পেঁয়াজ, কিন্তু সাপ্লায়ারের সাপ্লাই কমে গেছে, তো সাপ্লাই কার্ভ লেফটওয়ার্ড মানে বায়ের দিকে অনেক উপরে শিফট করছে, তাইলে দামটা ওই ইকুইলিব্রিয়ামটা অনেক উপরে চলে যায়, প্রাইসটা বেড়ে যায়, বুঝছো? জি স্যার। তো এখন যখন ইকুইলিব্রিয়াম প্রাইসটা অনেক বেড়ে গেল, ধরো মানে পেঁয়াজের ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে বাজার নির্ধারণ করলো পেঁয়াজের দাম হচ্ছে 250 টাকা কেজি, তখন সরকার ইন্টারভিন করতে হয়। কেন করতে হয়? কারণ সাধারণ মানুষ এই এত দামে কিনতে পারবে না, বুঝছো? জি স্যার। এবং সরকার মানে যখন বুঝবে যে এই সাপ্লাইটা আর্টিফিশিয়ালি শর্টেজ, মানে এটা যদি রিয়েল শর্টেজ হয় যে আসলে উৎপাদন হচ্ছে না, দিস ইজ ডিফারেন্ট, বুঝছো? জি স্যার। তখন সরকার হয়তো এটাতে ইন্টারভিন করবে না, হয়তো সে করবে কি মানুষকে টাকা দিয়ে দিবে, সাবসিডি দিয়ে দিবে যে না তুমি কম টাকায় কিনো, আমি তোমাদের টাকা দিচ্ছি। যখন দেখবে যে না এটা মজুদদারের কারসাজি, যারা ইম্পোর্টার ইম্পোর্ট ইচ্ছে করে মানে সাপ্লাই কমায় রাখছে যাতে মানুষ কম দামে না পায়, তখনই সরকার ইন্টারভিন করবে, যে বলবে না তুমি এই পেঁয়াজের দাম আমরা মানে অবশ্যই সরকার এটার উপর গবেষণা করবে, মানে মার্কেটে যাচাই করবে, করার পরে সরকার দেখলো না এটার দাম যদি 150 টাকা পর্যন্ত, এটা ঠিক আছে বর্তমান সাপ্লাইয়ের শর্টেজ এবং সব মিলাইয়া, বুঝছো, রিয়েল সিচুয়েশনে, তখন সরকার বলবে কি যে 150 টাকা হবে সর্বোচ্চ প্রাইস, এর উপরে কেউ যদি বিক্রি করো আমি পুলিশ ম্যাজিস্ট্রেট দিয়ে তোমাকে কি করব, ধরে নিয়ে আসবো। মানে এটা যদি ওই যে বিশেষ করে পাইকারি বাজারে আর কি, খোলা বাজারের মানুষ তো আর মানে আলটিমেটলি এত ইয়ে না, তো এইটার অভিযান চালাবে। তো এই জন্য যেহেতু সরকার মানুষের ভালোর জন্য আসে, তখন এই জন্য সরকার মার্কেটের প্রাইস থেকে, মার্কেটের প্রাইসই হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস, ব্যাপারটা বুঝতে পারছো? সো ইকুইলিব্রিয়াম প্রাইস থেকে নিচে প্রাইস সিলিং করে দেয় যে না তুমি 8 টাকা, এখানে ধরো 12 টাকা হচ্ছে কোনো জিনিসের দাম 12 টাকা হয়ে গেছে, যেটা খুবই এক্সপেন্সিভ মনে করো একটা বাজারের জন্য, $12 যেহেতু,
এখন সরকার দেখলো $12 ইজ টু হাই ফর জেনারেল পিপল, তখন সে এটাকে সর্বোচ্চ প্রাইস সিলিং করে দিল 8 টাকায়। এখন দেখো ওই 8 টাকার প্রাইসটা হচ্ছে ইকুইলিব্রিয়াম থেকে নিচে। যখন ইকুইলিব্রিয়াম থেকে নিচে কোনো প্রাইস নির্ধারণ হয় তখনই কি দেখা দিবে? শর্টেজ দেখা দিবে। আর যখনই ইকুইলিব্রিয়াম প্রাইস থেকে উপরে থাকবে তখনই কি হবে? সারপ্লাস দেখা দেয়। জি স্যার। হ্যাঁ, ওই জিনিসটা মানে প্রাইস, ওই যে প্রাইস, এই যে ফ্লোরিং, এই যে প্রাইস ফ্লোরটা দেখো। প্রাইস ফ্লোরটা কি? এ গভর্নমেন্ট ম্যান্ডেটেড মিনিমাম প্রাইস বিলো হুইচ লিগ্যাল ট্রেড ক্যান নট বি মেড। এই যে দেখো ইকুইলিব্রিয়াম প্রাইস 15 টাকা, প্রাইস ফ্লোর করেছে 20 টাকা। এখন প্রাইস ফ্লোর সরকার কখন করে? সাপ্লাই অতিরিক্ত বেশি থাকলে। অতিরিক্ত বেশি থাকলে দেখা গেল যে জিনিসের দাম অনেক কমে গেছে, মার্কেটের দাম। একবার এটা হয়েছিল যে, বা এই যে ইন্ডিয়াতেও হয়, বাংলাদেশেও হয় অনেক সময়। একবার মানে আমার মেমোরিতে যতটুকু আছে, একবার টমেটোর দাম এত বেশি কম ছিল, সাপ্লাই হয়ে গেছে বেশি, এত বেশি কম ছিল, টমেটোর বাজার দর 2 টাকা 3 টাকা 1 টাকায় নেমে আসছিল, বুঝছো? স্যার। তো তখন দেখা গেছে যে যারা কৃষক, যারা এত কষ্ট করে এগুলা ফলাইছে, ওনাদের তো খরচ আছে, হ্যাঁ, দেখছে যে বাজারে কোনো দামই পাওয়া যাচ্ছে না এবং এগুলা তো পচনশীল জিনিস, নষ্ট হয়ে যাবে, হ্যাঁ। তো তারা প্রতিবাদ স্বরূপ রাস্তার মাঝে সব টমেটো ফেলে দিছিল, হাজার হাজার কেজি আর কি, বা টন, বুঝছো? জি স্যার। তখন সরকার এটাতে ইন্টারভিন করতে হয়েছিল। মানে সরকার এখানে আরেকবার হয়েছিল যে যারা মিল্ক বিক্রি করেন না, গরুর দুধ, ওই উত্তরবঙ্গের দিকে এরকম দাম অনেক কমে গেছিল, তখন তারাও রাস্তায় ফেলে দিচ্ছিল প্রতিবাদ স্বরূপ আর কি, বুঝছো? জি স্যার। তো এই কাজটা কেন, যখনই এরকম কাজ হয় তখন ওইখানেও আবার সরকারের ইন্টারভিন লাগে। সরকার দুই ভাবে ইন্টারভিন করতে পারে। একটা হচ্ছে যদি দেখে যে না, এটা আসলে রিয়াল প্রবলেম মার্কেটের না, অনেক সময় মানে যেটা দেখা গেছে যে কিছু পরিমাণ লাইক সাপ্লায়ারকে একটু টাকা যদি সাবসিডি দেওয়া যায়, যে ওকে তোমাদের লস হচ্ছে, সরকার থেকে তোমাদেরকে কিছু সাহায্য দেওয়া হচ্ছে, মানিটারি সাহায্য, ওইটা হচ্ছে সরাসরি ইন্টারভিন কৃষক পর্যায়ে, বুঝছো? আর আরেকটা সরকার করতে পারে কি, যে না, বাজারে ধরো মনে করো পেঁয়াজ, টমেটোর দাম 15 টাকা, ঠিক আছে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস সাপ্লাই ডিমান্ডে। তো দেখা গেল এটা আসলে কৃষকের খরচের থেকেও কম। কৃষকের হয়তো 1 কেজি পেঁয়াজ টমেটো উৎপাদন করতে 18 টাকা খরচ হয়। সরকার দেখলো বাজার ওনাদের খরচ হয় 18 টাকা, কিন্তু মার্কেট প্রাইস হচ্ছে 15 টাকা। তাইলে বাংলাদেশের যত কৃষক আছে যারা টমেটো উৎপাদন করে সবাই ক্ষতিগ্রস্ত হবে, বুঝছো? জি স্যার। তখন সরকার মানে সব জায়গায় বলে দিল যে সরকার নির্ধারিত টমেটোর দাম হচ্ছে 20 টাকা, এর নিচে কেউ বিক্রি করতে পারবে না, বুঝতে পারছো? তখন কৃষকরা অ্যাটলিস্ট 2 টাকা দাম প্রতি কেজিতে লাভ করতে পারবে, অ্যাটলিস্ট বেঁচে যাবে আর কি, মানে ওরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। তো এই যে 20 টাকা প্রাইস ফ্লোরিং করা, প্রাইস ফ্লোরটা আসলে এই কৃষকদের বাঁচানোর জন্য, ঠিক আছে? ওইটাকে আসলে কি করা হয় যে 20 টাকা, তাইলে দেখো ওই যে 15 টাকায় টাচ করতেছে ইন্টারসেকশনে, বাট 20 টাকা টাচ করতেছে প্রথমে ডিমান্ড কার্ভে। মানে আমরা বেশি টাকা কম ডিমান্ড করতেছি কিন্তু সাপ্লাই হচ্ছে বেশি। কিন্তু প্রাইস ফ্লোরিং করলে হবে কি, যে আলটিমেটলি মানে যেহেতু দাম বেশি, আমরা সাধারণ মানুষ আমরা চিন্তা করবো আগে 15 টাকা করে দাম এই টমেটো পাওয়া যেত, এখন 20 টাকা, আমি এত বেশি কিনবো না। তো দেখা যাবে মানে এত দামে কৃষক ঠিকই নিয়ে আসবে, কিন্তু এটা সারপ্লাস থেকে যাবে। তো এই সারপ্লাস এবং অ্যাকচুয়ালি এটাকে কি বলে, শর্টেজ যখন হয় তখন কি হয়, প্রেসার ক্রিয়েট হয় ইকুইলিব্রিয়ামে যাওয়ার জন্য। ব্যাপারটা বুঝতে পারছো? মানে প্রাইস ফ্লোরিং এবং প্রাইস সিলিং করে আসলে সরকার বেশি দিন টিকে থাকতে পারে না, তোমাকে মার্কেটে আসতেই হবে, মার্কেট ইকুইলিব্রিয়াম প্রাইসে, বুঝছো? কারণ সিলিং হলে হয়, সিলিং করলে হয় শর্টেজ, আর ফ্লোরিং করলে হয় সারপ্লাস, ঠিক আছে? তোমরা এই বিষয়গুলো বোঝার জন্য, আচ্ছা এটা আমি আজকে এতটুকু রাখছি, তোমরা ওই যে আমি ইকুইলিব্রিয়াম যে বিষয়টা, ওইটা যদি প্র্যাকটিস করো তাইলে তোমরা ভালো বুঝে নেবা এই বিষয়টা আর কি, হ্যাঁ। তোমরা একবার করবা, আর যখন আমি এই যে রিভিউ ক্লাস দিব তোমরা ওই কোয়েশ্চেনগুলো আমারে আবার করবা, ওকে? এখানে ওই যে আমি এই জায়গায় আর যাচ্ছি না, সাপ্লাই এবং ডিমান্ডের অ্যাপ্লিকেশন আরেকটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার 4,
তোমরা চাইলে একদম বুঝার জন্য এই যে মেডিকেল কেয়ার অনেক মানে কথাবার্তা আছে আর কি, কেন এই যে মেডিকেল কস্ট বেশি, ওই যে ওয়্যার উইল হাউস প্রাইস চেঞ্জেস দ্য মোস্ট, বাড়ির দাম কোথায় বাড়ে বেশি, এরকম করে অনেক মানে রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া আছে, বুঝছো। যদিও এটা ইউএস এর পার্সপেক্টিভে, মানে আমেরিকার, এই যে এটা হচ্ছে সান ফ্রান্সিসকোর ছবি দেখা যাচ্ছে এখানে। তো সানজোস হচ্ছে তোমার মোটামুটি ওই যে সব টেক কোম্পানির জায়গা। তোমরা অনেকেই হয়তো এই শহরে এই গাড়ির ইয়েতে থাকবা একটা সময়। তো San তোমরা Jose. হ্যাঁ কোনটায়? স্যার এটা স্যান হোজে। হ্যাঁ স্যান হোসে, রাইট। এটা অ্যাকচুয়ালি উচ্চারণে হচ্ছে স্যান হোসে, কারণ হচ্ছে এখানে হচ্ছে সব ইয়ে লাইক মূলত হচ্ছে স্প্যানিশ লোকেরা আর কি, মেক্সিকান পিপল বা হিসপানিক, মানে যারা স্প্যানিশ কথা বলে তারা ক্যালিফোর্নিয়াতে সর্বোচ্চ পরিমাণ লোক এরা থাকে। তোমার ওই যে সান হোসে যে তুমি ওইখানে আলটিমেটলি দেখবা ট্যাক্সিতে উঠলে ভালো ইংরেজি কথা বলতে পারে না, মানে there's lots of people that speak Spanish আর কি, বুঝছো। ওইখানকার উচ্চারণগুলো ওই যে এমনি তো আমরা দেখতেছি সানজোস, অনেকে মানে ইংলিশ স্পিকিং অনেকে যারা ইয়ে বলে সানজোসও বলে ফেলে, বাট অ্যাকচুয়ালি এটা সান হোসে, ঠিক আছে। এটা হচ্ছে স্প্যানিশ উচ্চারণ আর কি। এনিওয়ে, তো তোমরা এই সান হোসেতে থাকবা অনেক লোক ফ্রান্সিসকোতে। সো এগুলা এমনি তোমরা পড়ে একটা আইডিয়া নিতে পারো আসলে ওইখানে ইকোনমিক্স এর রিয়েল লাইফ এক্সাম্পল। এটা এখানে পুরাটা ইউএস বেস দেওয়া হয়েছে, ওইটা পরীক্ষা থাকবে না, বাট ফর ইওর পার্সোনাল ওই যে কিডনি মার্কেট, ওই যে দেখো প্রাইস সিলিং ইন দ্য কিডনি মার্কেট, অনেকগুলো এক্সাম্পল আছে। তোমরা ওই যে দ্য মিনিমাম ওয়েজ ল, ঠিক আছে, এই যে প্রাইস সোর্সেস উইনার্স এন্ড লুজার, তোমরা এই যে যতটা এক্সাম্পল আছে এখানে অ্যাপ্লিকেশন দেখছো, আর রেন্টার্স বেটার অফ, মানে এখানে অনেক এক্সাম্পল আছে। ডু ইউ পে ফর এ গুড ওয়েদার, ঠিক আছে, একদম বাস্তব অভিজ্ঞতা দিয়ে অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে। কলেজ সুপার, এরপরে হচ্ছে 10 AM ক্লাসেস ইন কলেজ। এই যে দেখো অ্যাপ্লিকেশন কতটা, তোমরা এখানে অ্যাপ্লিকেশনের মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট ওই যে এই যে দেখো, হোয়াট উইল হ্যাপেন টু দ্য প্রাইস অফ মারিজুয়ানা তারা বলে, ইফ দ্য purchase and sale of marijuana actually are legalized. মারিজুয়ানা মানে ওই যে এইটাও মানে তোমার স্যান হোসে বা মানে সান ফ্রান্সিসকোর একটা কমন ইয়ে, তাদের মানে মেডিকেল মারিজুয়ানা বলে তারা মানে অনেক কিছুকে লিগালাইজ করছে। তো যাই হোক, এই যে বিষয়টা এখানে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন যেটা রিয়েল লাইফে, তোমরা মিনিমাম ওয়েজ ল, এই যে অ্যাপ্লিকেশন 6টা একটু পড়ে নিও, বুঝছো। অ্যাপ্লিকেশন 6 এই চ্যাপ্টার মানে পরীক্ষার জন্য থাকবে না, হয়তো তোমাদের মিনিমাম ওয়েজ ল, ওই যে প্রাইস, এটা হচ্ছে প্রাইস এটা ফ্লোরিং করে দেওয়া হইতে পারে। তো প্রাইস ফ্লোরিং এর আরেকটা উদাহরণ হচ্ছে দা মিনিমাম ওয়েজ, বুঝছো। তো এইটা হয়তো ওইভাবে কোয়েশ্চন থাকলেও থাকতে পারে, একই কথা, বাট তোমরা একটু ওই যে অ্যাপ্লিকেশন 6টা একটু আলাদা করে মানে একটু পড়ে নিও আর কি, বুঝছো। চ্যাপ্টার 4 থেকে তো আর ওইভাবে কোশ্চেন হবে না, তাই না? না, চ্যাপ্টার 4 হচ্ছে ওই চ্যাপ্টার 3 এর অ্যাপ্লিকেশন, রিয়েল ওই যে কিডনির মার্কেট, হ্যাঁ বুঝতে পারছি। এরপরে মারিজুয়ানার মার্কেট, এগুলার মিনিমাম ওয়েজ মার্কেট, এগুলা, বুঝছো। আর হচ্ছে এই হচ্ছে তো চ্যাপ্টার 3টা হচ্ছে তোমাদের মূল মানে মেইন ইয়ে আর কি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ম্যাক্রো আছে, আমি আরেকটু মাইক্রো শেষ করে নিই। আরেকটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার হচ্ছে আমাদেরকে যেতে হবে চ্যাপ্টার নাম্বার আচ্ছা, তো এই যে মার্কেট স্ট্রাকচার নামে এই যে চ্যাপ্টার নাম্বার 20, ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 20 নিয়ে তোমার একটা আইডিয়া থাকতে হবে। মানে এখানে জাস্ট আইডিয়া গুলো আমি বলেছি, আমি এত ডিপে যাব না যেহেতু এটা নন মেজর, আর অনেক ম্যাক্রো কভার করতে হবে, ডেভেলপমেন্ট ইকোনমিক্স।
সো মার্কেট স্ট্রাকচার হচ্ছে the particular environment of a farm, the characteristics of which influence the farm's pricing and output decisions, right? তো এখন মার্কেট হচ্ছে দুই ধরনের, মানে মার্কেট কাকে বলে বলো তো? সাপ্লায়ার আর Sir, লেনদেন কনজিউমার যেখানে- আছে যেখানে লেনদেন করে। হ্যাঁ, যে সোজা কথা মার্কেট কুড বি এনিওয়্যার, এনি প্লেস যেখানে ক্রেতারা ক্রয় করে বিক্রেতারা বিক্রি করে, বুঝছো? একটা মানে ট্রেড সংঘটিত হয়, রাইট? জি স্যার। তো এটা কি হইতে পারে? এটা ফিজিক্যাল মার্কেট হইতে পারে, এই যে বন্দর বাজার বা আখালি বাজার অথবা মদিনা মার্কেট, অথবা লাইক এটা ইয়েও হতে পারে, ওই যে এটা কি বলে আমাদের যে অনলাইন মার্কেট প্লেসও হতে পারে, রাইট? জি স্যার। স্টক মার্কেটও হইতে পারে, ফরেন এক্সচেঞ্জ মার্কেটও হইতে পারে। সো মার্কেট অনেক ধরনের আছে, রাইট? এখন মার্কেটের স্ট্রাকচারটা কি? মার্কেটের স্ট্রাকচারটা হচ্ছে তোমার দুই ধরনের, মূলত মেজর হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, আর একটা হচ্ছে ইমপারফেক্ট কম্পিটিশন। একটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশন, একটা হচ্ছে ইমপারফেক্ট কম্পিটিশন। মানে একটাতে কম্পিটিশন হচ্ছে পারফেক্টলি, মানে খুব ভালো কম্পিটিশনের মাধ্যমে মার্কেটটা চলে, আর একটা হচ্ছে যা আসলে বাজারে কম্পিটিশনটা হচ্ছে একটু কি পার্শিয়াল, মানে ইমপারফেক্ট, মানে পারফেক্ট না, বুঝছো? এই ক্ষেত্রে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট যদি আমি বলি, তাইলে এটা ধরে নিতে পারো, মনে করো ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ওই যে বাজারে ডলার কেনা বেচা হয় না, জি স্যার। ওইটাও কিছুটা মানে মানুষের ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে পারফেক্টলি নির্ধারিত হয়। যদিও বাংলাদেশ সরকার মানে সেন্ট্রাল ব্যাংক আসলে ইনফ্লুয়েন্স করে, মানে এই যে ডলারের দামটাকে স্থিতিশীল রাখতে তারা নিজেরাই ডলার কেনা বেচা করে, বুঝছো? বাংলাদেশ সরকার, এই সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক আর কি। তো এটাকে বলে ডার্টি ফ্লোটিং, আমি ওই কথা যাচ্ছি না। অথবা তুমি ধরে নিতে পারো ওই যে বন্দর বা সবজি বাজার আছে না, যে রাস্তার পাশে বসে, ওইটাও কিছুটা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। মানে ওইটার বৈশিষ্ট্যগুলা কি তোমাদের শুধুমাত্র এইটাই পড়তে হবে। হয়তো কোয়েশ্চন থাকতে পারে, হোয়াট ইজ পারফেক্ট কম্পিটিশন, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অর অ্যাজাম্পশনস অফ পারফেক্ট কম্পিটিশন। তো এই পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট বলতে বোঝায় দেয়ার আর মেনি সেলার এন্ড মেনি বায়ার, ঠিক আছে? মানে অনেক ক্রেতা এবং অনেক বিক্রেতা থাকে। তুমি জাস্ট কল্পনা করে নিও, মানে এটা হচ্ছে নিয়ারলি পারফেক্ট, আমি পুরো পারফেক্ট বলবো না। মনে করো বন্দর বাজারে সবজি যে বিক্রি করে রাস্তার পাশে বসে, বুঝছো? তো ওই জায়গায়, বা কাউরান বাজারে বিক্রি হয় না ঢাকায়? জি স্যার, পাইকারি। জি স্যার। এটা হচ্ছে পাইকারি। তো ধরো অন্যান্য মোহাম্মদপুর বাজার, ওই যে বাজারের সামনে টাউন হল, মানে ওই জায়গায় যে বিক্রি হয়। তো ধরো এই ধরনের জায়গায় তোমাকে একটু কল্পনা করে ওইটার বৈশিষ্ট্য চিন্তা করলে তুমি পেয়ে যাবা যে there are many seller and many buyer, হ্যাঁ, none of which is large in relation to total sales or purchase। মানে এই পারফেক্ট কম্পিটিশন একটা হচ্ছে যে কারো মার্কেট পাওয়ার থাকে না, মানে মার্কেটের যে মেজর শেয়ার কেউ হোল্ড করে না। ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। মানে সবাই মোটামুটি বিক্রি করতেছে, ক্রেতা বিক্রেতা আসতেছে যাচ্ছে, ওইখানে প্রায় সবাই সমান সমান, বুঝছো? জি স্যার। পাওয়ারফুল বিক্রেতা নাই আর কি ওইভাবে। তো আর দুই নম্বর হচ্ছে ইচ ফার্ম প্রোডিউসেস এন্ড সেলস হোমোজেনাস প্রোডাক্ট। হোমোজেনাস মানে কি? একই জাতীয় দ্রব্য বিক্রি করে, বুঝছো? মনে করো কেউ টমেটো বিক্রি করলে সবার কাছে দেশি টমেটো, সবার কাছে ইন্ডিয়ান টমেটো, এরকম নামে বিক্রি হয় না? জি স্যার। সবাই একই দ্রব্যই বিক্রি করতেছে পাশাপাশি বসে, ঠিক আছে? এরপরে 3 নম্বর হচ্ছে বায়ার্স এন্ড সেলার্স হ্যাভ অল রিলেভেন্ট ইনফরমেশন অ্যাবাউট প্রাইসেস, প্রোডাক্ট কোয়ালিটি, সোর্সেস অফ সাপ্লাই এন্ড সো ফর্থ। মানে মোটামুটি সবাই আমরা মানে ইনফরমেশন সবকিছু জানি, যে আমরা ধরো কেউ একটা দোকানে গিয়ে আমরা টমেটো কিনবো না। ধরো একজন টমেটো 25 টাকা বিক্রি করতেছে, পাশের জন বসে ওই একই টমেটো আসলে 70 টাকা বিক্রি করতে পারবে না, কারণ আমরা সোফার জানি এটার দাম বাজারে 25 টাকা। হয়তো কেউ তোমার কাছে 40 টাকা চাইতে পারে, কেউ মানে বার্গেন করে 30 টাকা নিতে পারে, কিন্তু ঘুরে ফিরে মার্কেটে ওই অ্যারাউন্ড 25 টাকাই বিক্রি হবে, বুঝছো? এবং আমরা ক্রেতা হিসেবে আমরা ওইটাও জানবো কোনটা দেশি টমেটো, কোনটা ইন্ডিয়ান টমেটো, বুঝছো? জি স্যার। তো পুরো মার্কেটে মানে ওই যে বাজার, খোলা বাজার গুলাতে আসলে এরকম ডাহা মিথ্যে কথা, মানে যখন ওপেনলি বসবে বলতে পারবে না। মানে সেও ধরে নিবে তুমি বিক্রেতা হিসেবে তুমি জানো কোনটা ইন্ডিয়ান টমেটো, কোনটা
দেশি টমেটো, তোমাকে হঠাৎ করে বোঝাবে না যে এইটা হচ্ছে ইন্ডিয়ান, এটা দেশি, বুঝছো? কারণ তোমার পাশেই আরেকজন ক্রেতা মানে দাঁড়ায় আছে, তো মিথ্যা কথা বলার কোনো সুযোগই নাই, বুঝছো? মানে ওই ধরনের মার্কেট হচ্ছে পারফেক্ট কম্পিটিশন, যেখানে সবাই সবকিছু জানে, বুঝছো? জি স্যার। আর হচ্ছে ফার্মস হ্যাভ ইজি এন্ট্রি এন্ড এক্সিট, মানে যে কোনো ধরো বিক্রেতা যে কোনো সময় তার সবজি যে একটা বাস্কেটে করে সবজি নিয়ে বসতে পারবে, আবার সবজি মানে সে তার মনে হইলো না এখানে আর মোহাম্মদপুর বাজারে বসে আমার লাভ হচ্ছে না, আমি উঠিয়ে চলে যাই, এই বাজারে বসবো না, বুঝছো? তো এনিওয়ান এই মার্কেটে এন্ট্রি দিতে পারে, এনিওয়ান এক্সিট করতে পারে। যদিও ওই জায়গায় আমার আপত্তি আছে যে বাংলাদেশে আমরা উদাহরণ যেটা দিলাম এটা আসলে সত্য না। বন্দর বাজার কে বসতে পারবে, তাদেরও একটা আছে, একটা মাফিয়া চক্র আছে, বুঝছো? জি স্যার। মানে রাস্তার পাশে সবাই কিন্তু বসতে পারে না, ওই তাদের যে নেতা তাদেরকে টাকা দিতে হবে, নাইলে তোমার এখানে বসতে দিবে না, বুঝছো? হ্যাঁ স্যার। সব জায়গাতেই স্যার। হ্যাঁ, এটা সব জায়গাতেই। তো তার এই জন্যই মানে যদিও এটা হচ্ছে মানে হাইপোথেটিক্যালি আর কি পারফেক্ট কম্পিটিশন, আসলে পিওরলি পারফেক্ট কম্পিটিশনটা খুঁজে পাওয়া টাফ, বাট এটাকেই ধরে নিলাম পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। এখন এটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশন মার্কেট, যেখানে মানে ওইসব বাজারের সুবিধাটা কি, বুঝছো? সুবিধা হচ্ছে যে দামটা নির্ধারণ হয়। হ্যাঁ, এটাকে বলে ওই যে দেখো এ পারফেক্টলি কম্পিটিটিভ ফার্ম ইজ এ প্রাইস টেকার, মানে এখানে বাজারে দামটা নির্ধারণ করে। ধরো 35 টাকা যখন হয়, মানে ওই 35 টাকায় বিক্রি হবে, কেউ এটারে 40 টাকা করতে পারবে না বা 50 টাকা বানাতে পারবে না, কারণ এখানে ধরো 50 জন বিক্রেতা আছে যারা টমেটো বিক্রি করতেছে, বুঝছো? জি স্যার। হঠাৎ একজন যদি বলে 35 টাকা টমেটো 50 টাকা, কেউ তার কাছে কিনবে না, কারণ আরো 49 জন বিক্রি করতেছে ওই একই দামে। ব্যাপারটা বুঝতে পারছো? তো পারফেক্টলি কম্পিটিশন মার্কেটে তুমি এজ এ বিক্রেতা হিসাবে তোমার প্রাইসে তোমার কোনো কন্ট্রোল নাই, বুঝাতে পারছি? তুমি যে দামে খুশি ওই দামে বিক্রি করতে পারবে না। মানে ধরো তুমি বন্দর বাজার বা মোহাম্মদপুর বাজারে আলু বিক্রি হচ্ছে একটা নির্দিষ্ট টাকা, ধরো 20 টাকা কেজি। তুমি এখন নতুন বিক্রেতা, তুমি বাসা থেকে আলু কিনে নিয়ে গেলে, মানে আলু তোমার উৎপাদন করে নিয়ে গেলা, হ্যাঁ, তুমি ওই মোহাম্মদপুর বাজারে 20 টাকা করে যদি বিক্রি হয়, তোমাকে অবশ্যই 20 টাকাতে বিক্রি করতে হবে, বাজারের সাথে থাকতে হবে, বুঝছো? You can't make your price, তুমি তোমার ইচ্ছে মতো প্রাইস উঠানামানো করতে পারবে না, নাইলে ওই মার্কেট থেকে তুমি আউট হয়ে যাবে, বুঝছো? জি স্যার। তো এইটা হচ্ছে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। ওই যে দেখো প্রাইস টেকার, এখানে একটা কথা আছে প্রাইস টেকার। এখন ইমপারফেক্ট কম্পিটিশন নামে আরো কথা আছে, এখানে আমি আর মানে এত ডিটেইলসে তোমাদের পারফেক্ট কম্পিটিশন নিয়েই একটা চ্যাপ্টার, আমি এত ডিটেইলসে যাচ্ছি না। অনেক কিছু আছে, গ্রাফ টাফ, আমাদের যেহেতু এটা নন মেজর, আমরা জাস্ট আইডিয়াটা দিতে যাচ্ছি মার্কেট স্ট্রাকচারে। আচ্ছা, একটা সেকেন্ড, ইমপারফেক্ট কম্পিটিশনের উদাহরণটা কই আসবে? স্যার লার্জ স্কেলের যে ইন্ডাস্ট্রি গুলা, যেমন সাপোজ মোবাইলের যে কোম্পানি অথবা ইলেকট্রনিক্স যে ইন্ডাস্ট্রি, এটা কি পারফেক্ট কম্পিটিশন বলা না যায়? না না না, ওইটাই আসতেছে এখন। এখন তোমার হচ্ছে ইমপারফেক্ট কম্পিটিশন হচ্ছে তোমার এটারে কি বলে, ইমপারফেক্ট কম্পিটিশন হচ্ছে ধরো পারফেক্ট কম্পিটিশনের উল্টাটাই হচ্ছে ইমপারফেক্ট কম্পিটিশন। ইমপারফেক্ট কম্পিটিশনে আমরা যে ধরনের মার্কেট নিয়ে কথা বলি এটাকে বলে মনোপলি মার্কেট, অলিগোপলি মার্কেট আর মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট। 3 ধরনের মার্কেট আরো আছে, বুঝছো? তাহলে মার্কেট কত ধরনের? 3 ধরনের। 4 ধরনের, টোটাল 4 ধরনের। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, মনোপলি মার্কেট, এরপর অলিগোপলি মার্কেট আর মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট, বুঝছো? এই দেখো, এই যে এখানে আমরা চ্যাপ্টার 20, চ্যাপ্টার 21, চ্যাপ্টার 22, এই 3টা চ্যাপ্টারে জাস্ট একটু পড়বা আর কি, বুঝছো? ধরো মনোপলি কাকে বলে তোমরা সবাই জানো। মনোপলি হচ্ছে একজন সেলার থাকবে, মানে এই ধরনের মার্কেটের সেলার হচ্ছে একজন, সে তার কোনো ক্লোজ সাবস্টিটিউট নাই। মানে এখানে দেখো 3টা অ্যাজাম্পশন, এখানে অ্যাজাম্পশন কথাটা লেখা আছে, বুঝছো?
অ্যাজাম্পশনটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। ব্যাপারটা বুঝতে পারছো? তো আমি যদি কোয়েশ্চন করি হোয়াট ইজ মনোপলি, এই যে মনোপলি সংজ্ঞা আর হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মনোপলি, এই তিনটা পয়েন্ট দিবা, বুঝছো? জি স্যার। 20 এই যে চ্যাপ্টার 21 এর শুরুতে দেখবা এই কথাগুলো লেখা আছে। তো মনোপলি তোমরা সবাই জানো, একজন বিক্রেতা আর বহু ক্রেতা যখন থাকে ওইটাকে বলে মনোপলি, বুঝছো? এরপরে হচ্ছে 2 নম্বর পয়েন্ট হচ্ছে দ্য সিঙ্গল সেলার সেলস এ প্রোডাক্ট ফর হুইচ দেয়ার আর নো ক্লোজ সাবস্টিটিউট, মানে ওই বিক্রেতা এমন কিছু বিক্রি করতেছে যার আসলে কোনো ক্লোজ সাবস্টিটিউট নাই, মানে ওই রকম জিনিস আর কেউ দিতে পারতেছে না। আর হচ্ছে দেয়ার আর এক্সট্রিমলি হাই ব্যারিয়ার্স টু এন্ট্রি, মানে ওই ধরনের মার্কেটে খুব হাই ব্যারিয়ার, তুমি ওই মার্কেটে ঢুকতেই পারবা না বিক্রি করার জন্য, বুঝতে পারছো? জি স্যার। এই ধরনের ইয়াকে মনোপলি বলে। ধরো এখন এইটাও আসলে রিয়েল মার্কেটে কম। আমাদের ধরো পৃথিবীতে এখন যে মনোপলি গুলো আছে, ম্যাক্সিমাম মনোপলি হচ্ছে গভর্নমেন্ট মনোপলি। মনে করো রেলওয়ে, ট্রেন, যেটা রেলওয়ে, বুঝছো? জি স্যার। রেলওয়ে হচ্ছে এক ধরনের মনোপলি। কেন মনোপলি? কারণ রেলওয়েতে একজনই, বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ে ছাড়া কি কোনো প্রাইভেট রেলওয়ে আছে দেশে? না স্যার। নাই। কারণ হচ্ছে ওই যা হচ্ছে ওই যে ট্রেন স্টেশনে একই দামে, মানে তুমি সিলেট টু ঢাকা যদি যাইতে চাও বা ঢাকা থেকে রাজশাহী যাইতে চাও, ওই ঘুরে ফিরে এই যে দাম নির্ধারণ আছে, যে টিকিট দাম এত টাকা, তুমি আর কোনো অপশন নাই, এমন কোনো ট্রেন কোম্পানি নাই তোমাকে আর কম দামে তোমাকে একই ট্রেন সার্ভিস দিতে পারবে। ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। তাইলে আলটিমেটলি ওইটাই হচ্ছে দেয়ার ইজ নো ক্লোজ সাবস্টিটিউট। তুমি হয়তো বাসে যাইতে পারো, তুমি প্লেনে যাইতে পারো, ঠিক আছে, গাড়িতে যাইতে পারো, কিন্তু ওইটা কিন্তু ক্লোজ সাবস্টিটিউট না। ট্রেন তো ট্রেনই। ব্যাপারটা বুঝছো? জি মানে স্যার। আরেকটা ট্রেন লাইন বা আরেকটা ট্রেন কোম্পানিও নাই বাংলাদেশে, ওই বাংলাদেশ রেলওয়ে। কিন্তু তুমি হ্যাঁ ইউরোপে গেলে তুমি, আমি মনে আছে এটা কি বলে, ওই যে একবার কোন দেশ থেকে গেছিলাম, ইউরোপে, খুব মজা আসলে। তোমরা মানে ভবিষ্যতে অবশ্যই সবাই যাবা, মানে ইয়ে করা, এটাতে কি বলে, ওই যে অনেকগুলা ট্রেন কোম্পানি আছে। ধরো টিবি আছে, ডয়চাস কি দিয়ে কি যেন বোঝায়, মানে এটা হচ্ছে টিবি হচ্ছে তোমার ইয়ে জার্মান ট্রেন। এরপরে ফ্রান্সের একটা কোম্পানি আছে থেলিস, বুঝছো? মানে এরা হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে ট্রেন গুলো চলাচল করে। এখন এক একটার দাম এক এক ধরনের, তোমার যেটা পছন্দ হবে তুমি ওই ট্রেনের টিকিট কাটবা, বুঝছো? আমাদের দেশে কিন্তু ওইটা মনোপলি, মানে আমাদের দেশে ওই যে বাংলাদেশ রেলওয়ে যে দাম নির্ধারণ করবে ওইটাই তুমি নিতে হবে, রাইট? তো আর আরেকটা হচ্ছে দেয়ার আর এক্সট্রিমলি হাই ব্যারিয়ার্স টু এন্ট্রি। এই যে কথাটা, এইটা কারণটা কি বলতো? কারণ হচ্ছে মনে করো মনোপলিটা কেন এক্সট্রিমলি হাই ব্যারিয়ার, মানে এই ক্ষেত্রে আমাদের রেলওয়ের উদাহরণের ক্ষেত্রে হচ্ছে এটা হাই ব্যারিয়ার হচ্ছে এত বেশি ইনভেস্টমেন্ট লাগে একটা রেলওয়েতে, বুঝছো? তোমার পক্ষে আরেকটা রেলওয়ে বা আরেকটা রেল প্ল্যাটফর্ম তৈরি করা আসলে পসিবল না প্রাইভেটলি। কারণ তুমি খেয়াল করে দেখো, বাংলাদেশে ব্রিটিশরা তাদের স্বার্থেই যে পরিমাণ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে পরিমাণ রেলওয়ে তৈরি করে গেছিল, বুঝছো? এরপরে কিন্তু খুবই কম মানে এডিশন হয়েছে। মানে আমাদের পাকিস্তান শাসন করছে, তারা তো আর দেই নাই, তারা যেহেতু তাদের স্বার্থ দেখছে। আর আমাদের দেশেও আমরা আসলে এখনো ওই সব ক্ষমতা যাইতে পারি নাই যে পুরা দেশের 100% ওই যে ব্রিটিশদের পরেও আমরা আরো ওই পরিমাণ রেলওয়ে আমরা তৈরি করতে এখনো সব ক্ষমতাটা হয় নাই, বুঝছো? তো আলটিমেটলি এটা হচ্ছে একটা এক্সট্রিমলি হাই ব্যারিয়ার্স টু এন্ট্রি। বুঝা গেছে? স্যার, হ্যাঁ বলো। যেসব কান্ট্রি মানে দুই একটা কান্ট্রি যারা সোশ্যালিস্টিক মানে চলতো আগে, যেমন রাশিয়াতে এক সময় ছিল, হ্যাঁ তো হ্যাঁ ওইটাতে কি স্যার পুরাটাই গভর্নমেন্ট মনোপলির আন্ডারে? হ্যাঁ, অনেক পুরাটাই গভর্নমেন্ট মনোপলির আন্ডারে। তো গভর্নমেন্ট যদি মনোপলি হয়, এখন কথা আছে, আমরা যে বইগুলা পড়তেছি, যে আর্নল্ডের বই বা আমেরিকান বর্তমান ইকোনমি, এরা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি, বুঝছো? জি স্যার। সো এখানে সব সময় এখানে বোঝানো হয়েছে, এই যে পুরা এই মানে চ্যাপ্টার গুলা তোমরা যদি আরো ডিপে পড়ো, তোমরা তো ওই সুযোগটা হয়তো পাবা না, বাট পার্সোনালি যে বইটা তো আছে, তোমরা যদি কখনো পড়তে চাও, সেটা হচ্ছে ওইখানে দেখানো হয়েছে বা আসলেই সত্য
যে সাধারণ মানুষের জন্য পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট সবচেয়ে বেস্ট। বুঝছো বিষয়টা? আর এখানে দেখানো হয়েছে মনোপলি, অলিগোপলি, মনোপলিস্টিক কম্পিটিশন, এগুলা হচ্ছে মানুষের জন্য খারাপ। জি স্যার। মানে আলটিমেটলি ওই মনোপলি বেশি, কিন্তু গভর্নমেন্ট মনোপলি, এটা হচ্ছে আমার পার্সোনাল বা অন্যান্য ইকোনমিক্স এটা মানে স্বীকার করে, গভর্নমেন্ট যখন মনোপলিতে যায় এইটা আসলে ভালো। কারণ কি? কারণ হচ্ছে গভর্নমেন্ট মনোপলি থাকাই ট্রেনের টিকেটের দাম এখনো অনেক কম কিন্তু কম্পেয়ার টু আদার সোর্স। ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। এই হচ্ছে ইয়ে। আর কারণ হচ্ছে গভর্নমেন্ট মনোপলিতে যায় কারণ আমাদেরকে সেবা দেওয়ার জন্য, নট ফর আমাদেরকে মানে ঝামেলা করার জন্য। একটা সেকেন্ড। হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? তাইলে এই হচ্ছে মনোপলি স্ট্রাকচার, যে আলটিমেটলি একজন সেলার থাকে। আরেকটা মনোপলি রাইজ হয় ওই যে দেয়ার ইজ এক্সট্রিমলি হাই ব্যারিয়ার্স টু এন্ট্রি। আরেকটা মনোপলি হচ্ছে, মনে করো প্রাইভেটলি মনোপলি বাংলাদেশ, মানে উদাহরণটা খুব কম, সবগুলা মনোপলি সরকারি। ধরো পানির লাইন যেটা, ওইটাও সরকারি। এরপরে মনে করো তোমার ইলেকট্রিসিটি, আমাদের প্রাইভেট কোম্পানি ইলেকট্রিসিটি সরকারের কাছে বিক্রি করে, কিন্তু আমাদের কাছে জেনারেল পাবলিকের কাছে কিন্তু একমাত্র সরকারি বিক্রি করে। ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। মানে বারাকা পাওয়ার, সামিট পাওয়ার, এগুলা প্রাইভেটলি বিদ্যুৎ উৎপাদন করে, কিন্তু উৎপাদন করে কাকে দিয়ে দেয়? সরকারকে দিয়ে দেয়। সরকার আমাদের কাছে বিক্রি করে এই বিদ্যুৎ। তো এইরকম আসলে সরকারি মনোপলি। প্রাইভেট মনোপলি উদাহরণ কেউ দিতে পারবা? অ্যামাজন। একটা দুইটা আছে, ধরো ইদানিং হয়েছিল, প্রথম দিকে হয় নাই, ওরা নিজেদের স্বার্থে। এটা হচ্ছে কেবল সিস্টেম, যদিও এটা ওই যে আকাশ টিভি এগুলো এসে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই যে কেবল সিস্টেম আছে না, ওই যে কেবল অপারেটর যেগুলো, যে আমাদের এই যে জি স্যাটেলাইট স্যার। টিভি, জি স্যার। ওরা এক ধরনের মনোপলি হয়ে গেছিল। মানে কারণ ওই যে একটা এলাকায় এটা লাইন টানতে তো একটা হিউজ ফিক্সড কস্ট আছে। তো ধরো এই যে সিলেট শহরে একটা বড় কোম্পানি, মানে প্রথমে ছোট ছোট এলাকা ভিত্তিক কোম্পানি ছিল, তারা পরে একসাথে মার্চ হয়ে একটা কোম্পানিতে চলে যায়, বুঝছো? পুরা সিলেট জুড়ে তাদেরই লাইন। এখন ওই যেহেতু তারা একটা বড় কোম্পানি, তারা অনেকগুলো পে চ্যানেল আছে না, ওই যে টাকা দিয়ে যে চ্যানেলগুলো কিনতে হয়, জি স্যার। ওগুলো তারা খরচটা বিয়ার করতে পারে। এখন আমি নতুন ভাবে ওই মার্কেটে যদি ঢুকতে চাই, ধরো আমি একটা কিছু টাকা নিয়ে এই সেম স্যাটেলাইট বিজনেস, আমার জন্য তো হিউজ, আমার পক্ষে সম্ভব না এখানে। কারণ তারা যে দামে আমার মানে ওই ইয়ে করতে পারবে, এডিশনাল কাস্টমারকে মার্জিনাল কস্ট বিয়ার করতে পারবে, আমার জন্য হিউজ হয়ে যাবে, বুঝছো? মনে করো আমি ভার্সিটির ওইখানে স্যাটেলাইট কোম্পানি খুললাম, এখন হঠাৎ করে টিলাগড় অঞ্চলে একজনে আমার লাইন চাইলো, আমার জন্য কত খরচ তুমি বুঝতে পারছো? ওই লাইন টানতেই তো আমি শেষ হয়ে যাব। স্যার যদি তাহলে একটা জায়গায় মনোপলি ক্রিয়েট হয় তাহলে ওইটা মানে আবার মানে নর্মাল কম্পিটিশন আনে কিভাবে ওখানে? ও, এটার জন্য গভর্নমেন্টকে আসতে হয়। বাংলাদেশে একটা ইন্টারেস্টিং কমিশন আছে, আমাদের দেশের অনেকেই জানে না, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বা কম্পিটিশন কমিশন, সরকারি প্রতিষ্ঠান কিন্তু, বুঝছো? নাম শুনছো কেউ? না না স্যার। স্যার। এটা প্রতিযোগিতা কমিশন। রিসেন্টলি ইভেলি নামে একটা কোম্পানিকে জি স্যার। ধরছে অনেকে, বুঝছো? যে তোমাদের ব্যবসা ঠিক না, তো ওই বা অন্যান্য ই কমার্সকে তুমি ধ্বংস করে দিচ্ছ, এরকম কিছু কথাবার্তা। ওইটা কম্পিটিশন কমিশন কিন্তু মানে ওয়ান অফ দ্য এন্টিটি তারা দেখতেছে। কমিশনের কাজ কি? মানে মনোপলি যাতে কেউ এরাইজ না হয়, এই জন্য সরকার সব সময় কাজ করে যায়। কারণ মনোপলি ওয়ান্স তুমি মনোপলি হয়ে যাবে, বুঝছো, তখন নরমালি মনোপলিরা কি করে, মানুষের এটা হচ্ছে হিউম্যান নেচার বা আমাদের এনিম্যাল ইনস্টিংক্ট বলে একটা কথা, বুঝছো? আমরা বেশি লাভ করতে চাই। যখন আমরা বেশি লাভ করতে চাই, আমরা দাম বেশি ধরবো। যেহেতু আমার মনোপলি, আমি জানি আমার কোন কম্পিটিটর নাই, তখন আমি কি করব?
পাল্টা দাম দাম আমার বাড়ায় ইচ্ছা ছাড়তে মতো আমি হবে। দামটা জি, বাড়ায় স্যার। দিব, আমি আমার দরকার হইলে আমি কম মানুষকে বিক্রি করব, কিন্তু আমি বেশি দামে বিক্রি করব, কারণ আমি জানি আমার কোনো কম্পিটিটর নেই। এইটা মানে জেনারেল পাবলিকের জন্য খারাপ। তো এই জন্যই সরকারগুলা কি করে, কম্পিটিশন ল তৈরি করে। এটা হচ্ছে ইউএসএ তে এটা খুব বেশি। তোমরা রিসেন্টলি তোমরা খেয়াল করবা, এটা আমি বলছি কিনা, এই যে তোমরা যদি পত্রিকায় দেখো যে আমাদের মার্ক জাকারবার্গ, হ্যাঁ, এরপরে সুন্দর পিচাই, এরপরে টিম কুক, এরপরে হচ্ছে মাইক্রোসফটের সিওর নামটা কি যেন, যে জেফ বেজোস। হ্যাঁ, অ্যামাজনের জেফ বেজোস, হ্যাঁ, ওই সবাইকে কিন্তু ইয়ে করছিল, ওই যে ডাকছিল কংগ্রেস, খেয়াল করো। জি স্যার, সিনেটে ডাকছিল। হ্যাঁ, সিনেটে ডাকছিল। ওইটাতে কোয়েশ্চন গুলো আমি ওই যে জাকারবার্গের কোয়েশ্চন এন্ড আনসার সেশনটা আমি ফলো করছিলাম আর কি, বুঝছো? তো ওই সময় আমি দেখছি যে একজন সিনেটর বা কংগ্রেসম্যান উনি কোয়েশ্চন করছিল যে তুমি যে ইনস্টাগ্রাম বাই করছো, হ্যাঁ, হোয়াটসঅ্যাপও তো কিনে দিছে এই যে ফেসবুক, রাইট? জি স্যার। এরকম আরো অনেকগুলা ছোট ছোট মানে অন্য ধরনের কোম্পানি ফেসবুক বাই করছে। তখন সে কোয়েশ্চন করছে, তুমি আমাকে প্রুফ করো যে তুমি মার্কেটের কম্পিটিশনকে ক্ষতিগ্রস্ত করতেছো। মানে তুমি যে কোম্পানি নতুন উঠতেছে, তুমি এইটাই কিন্তু স্টক মার্কেটে, টেকনোলজি মার্কেটে, সফটওয়্যার মার্কেটে এটা কিন্তু খুব কমন প্র্যাকটিস, যে তুমি একটা বা অনেকে এই আশাই একটা অ্যাপ তৈরি করে, এটা তো জানো। ধরো জি তোমরা একটা স্যার। অ্যাপ তৈরি করলা যে একটু পপুলার হইলে বড় কোম্পানি আমাকে কিনে নিবে, বুঝছো? জি স্যার। তো যে অন্যান্য যে ইউএসএ এটা খুব স্ট্রংলি মনিটর করে, যদি তুমি ফেসবুক যত তার কম্পিটিটর সবাইকে কিনে ফেলে, তাইলে আলটিমেটলি তো ফেসবুক মনোপলি হয়ে যাচ্ছে, রাইট? মানে স্যার। তার সাথে কেউ কম্পিটিশন করতে পারবে না। এজ এ গভর্নমেন্ট, ইউএস গভর্নমেন্ট, তাদের কাজ হচ্ছে যে না, ফেসবুককে আমি এমন ভাবে শক্তিশালী হতে দিব না যেটা সে মানে অবৈধ উপায়ে সে পুরো মার্কেটের কন্ট্রোল নিয়ে নিতে পারে, বুঝছো? সো যখনই সে ইনস্টাগ্রাম বাই করছে বা ওই যে হোয়াটসঅ্যাপ বাই করছে, এটা তাকে অনেক কোয়েশ্চনের ভিতর দিয়ে যেতে হয়েছে, বুঝছো? যে তুমি কি আসলে কম্পিটিশনকে মানে তুমি ইয়ে করতেছো কিনা, ভায়োলেট করতেছো কিনা। মানে সরকারের কাজ হচ্ছে বাজারে সুস্থ কম্পিটিশন বজায় রাখা। এরকম হইলে কি হবে, বাজারে তো কোনো নতুন কোনো কোম্পানি দাঁড়াতে পারবে না, বুঝছো? সরকার যদি এখানে ইন্টারভিউ না করে। তুমি বুঝতে পারছো যে যে এটারে বলে ফাং 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 নামটা শুনছো? ফাং, আচ্ছা। এটা আরেকটা হচ্ছে এইটা হচ্ছে তোমাদের যে স্টক মার্কেট আছে না, স্টক মার্কেটে ফাং স্টক বলে আর কি। ফাং স্টক হচ্ছে এই তোমারে ওই যে এফ দিয়ে ফেসবুক, এ দিয়ে অ্যামাজন, অ্যালফাবেট, অ্যালফাবেট না অ্যামাজন, এরপরে হচ্ছে ওই ফেসবুক, অ্যামাজন, নেটফ্লিক্স, আর হচ্ছে গুগল, বুঝছো? জি স্যার। আর এ দিয়ে অনেকে অ্যাপল কে বোঝায় আর কি, হ্যাঁ। তো এইরকম এই মানে দেখা গেছে যে বর্তমানে ইউএস স্টক মার্কেটে, আমেরিকান স্টক মার্কেটে ফাং স্টকের মার্কেট ক্যাপিটালাইজেশন মানে টোটাল মার্কেটের হিউজ। কারণ তুমি জানো কিনা জানি না, ধরো এই যে কানাডা তো একটা বড় বৃহৎ ইকোনমির দেশ, রাইট? জি স্যার। কানাডার কানাডার যে তোমার পুরা দেশের জিডিপি মানে পুরা দেশের যে উৎপাদন, এটা হচ্ছে $1.7 ট্রিলিয়ন, বুঝছো? জি স্যার। মানে এত বড় অর্থনীতি, কিন্তু শুধুমাত্র অ্যাপলের স্টকের দাম হচ্ছে $2 ট্রিলিয়ন। মানে অ্যাপলের কোম্পানির, শুধুমাত্র অ্যাপল কোম্পানির ভ্যালুয়েশন পুরা কানাডার ভ্যালুয়েশন থেকেও বেশি। মানে অ্যাপল ক্যান বাই দ্য হোল কানাডা ইকোনমি। বুঝতে পারছো কত বিশাল হয়েছে? জি স্যার। এখন পটেনশিয়াল মনোপলি হইতে পারে, এগুলা কি স্যার স্টপ করতে পারে সরকার? স্টপ না, মানে চেষ্টা করে যাতে কত মানে এখন যদি অ্যাপল বলে বা এই যে ফেসবুকটা যে ব্যাখ্যা দেয় যে না আমি আমার কম্পিটিশনের মাধ্যমে আসি, আমি অন্য কেউ যদি আমার মতো ফেসবুক ওই যে ধরো ধরো করছে, এটাকে কি বলে, টুইটার আছে, রাইট? সোশ্যাল মিডিয়া বলতে কি মানে ফেসবুকের কম্পিটিটর টুইটার আছে, ফেসবুকের কম্পিটিটর আসছিল ওই যে গুগল যেটা করছিল, এটার নাম কি, ওই যে গুগল প্লাস, জি হ্যাঁ, স্যার। জি স্যার। ওইগুলা টিকতে পারে নাই মানে ওইভাবে। তো সে বলবে যে এটা তো আমি কিছু করি নাই, তারা এটা পপুলারিটি, ওই ধরনের কম্পিটিশন এলাও করে, বুঝছো? কিন্তু এমন যদি হয় যে ফেসবুক ওই যে টুইটারকে কিনে নিতে যাচ্ছে, প্লাসকে কিনে নিতে যাচ্ছে, বুঝছো, এটা যদি কন্টিনিউ করে ওইটা গভর্নমেন্ট এলাও করবে না।
একটা যেমন রিসেন্ট একটা ঘটনা, সেটা হচ্ছে স্যার একটা গ্রাফিক্স কার্ডের কোম্পানি একটা হ্যাঁ, প্রসেসর কোম্পানিকে $40 বিলিয়ন দিয়ে কিনে ফেলতেছে। তো এনভিডিয়া। হ্যাঁ, এনভিডিয়া, জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। এখন স্যার এটা কেনার পর তো ওরা যে চিপটা ইউজ করতেছে, এই চিপ তো ফোন টোন সবকিছুতে ইউজ হয়, তো ওরা তাহলে মার্কেট মনোপলি তো চাইলে আস্তে আস্তে সৃষ্টি করতে পারবে। তো এখানে হ্যাঁ, সরকার কি বাধা দিবে? আরো তো সরকার, আছে, না, আরো অনেক কোম্পানি আছে। আরো অনেক কোম্পানি আছে। সরকার এইটা তো বুঝো না, মানে যদিও কম্পিটিশন কমিশন আছে, আর আমরা বলি বিদেশের সবকিছু একদম, মানে একদম কি বলা যায়, এই যে ফেয়ার, মানে একদম ইউএসএ বলতে একদম 100% ফেয়ার, কিন্তু না, বুঝছো। জি স্যার। কারণ ওইসব কোম্পানি রিপাবলিকানকে এই যে টাকা পয়সা দেয়, ওই যে পার্টি ফান্ডে টাকা দেয়, বুঝছো। তো লবিং। অনেক ক্ষেত্রে সফট, মানে দুই পার্টিকেই দেয় আসলে, সফট কর্নার আছে অনেক কিছু। তো এইটা কিছুটা, মানে এই যে ফাং স্টক গুলার নাম বললাম না, বুঝছো, বা আরো যে টপ টেক যেগুলা বলে, মানে নাসডাক বলে একটা ইন্ডেক্স আছে জি স্যার। ইয়েতে, জি স্যার। তো ওই যে তোমার ইয়ের যেটা তুমি যেটা বললা এনভিডিয়ার যে বাইংটা কিছুদিন আগে, তো এইগুলা আসলে কম্পিটিশন, কিন্তু সরকার চেষ্টা করে যাতে দুইটা কোম্পানি, মনে করো ইন্টেলকে রিসেন্টলি ছাপায়া গেছে এই যে এএমডি। এমডি, ঠিক আছে, এবং এএমডি স্টকের দাম ছিল $11 মতো 2 বছর আগেও। আমার একটা ফ্রেন্ডে আমি সাজেস্ট করছি, আমি নিজেও বাই করি নাই। তো এইটা এখন প্রায় $90 চলে গেছে, কত গুণ বাড়ছে দেখো। প্রায় 9 গুণ, আট হ্যাঁ, গুণ বাড়ছে স্যার। 8 গুণ, দুই বছরে, কিন্তু জাস্ট 2 ইয়ার্স প্রাইস তুমি এমডি দেখো। জি স্যার। এএমডি কিন্তু সব সময় ছিল মানে ধরো উইক প্রসেসর, বুঝছো। জি স্যার। আর কিন্তু এখন তারা ওই যে তাদের মানে সক্ষমতা বাড়াইছে, দেখা যাচ্ছে ইন্টেলের সাথে মার্কেট শেয়ার। তো রিয়েল মার্কেটে এই যে তোমাদের মনোপলির পরের মার্কেটের নাম বলছি আমরা, হচ্ছে এরপরে হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন, বুঝছো, আরেকটা। ওইটা হচ্ছে মার্কেটে খুব বেশি ইয়ে, মানে মনোপলিস্টিক, ওই যে হোয়াট ইজ মনোপলিস্টিক কম্পিটিশন চ্যাপ্টার 22, এবং এটার বৈশিষ্ট্য এইটাতে, মনোপলিস্টিক কম্পিটিশন হচ্ছে নিয়ারলি পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, কিন্তু একটাই পার্থক্য এখানে, সেটা হচ্ছে এই ইচ ফার্ম সেল, এখানে দেখো তো এই যে এখানে তিনটা অ্যাজাম্পশন আছে, দেয়ার আর মেনি সেলার এন্ড বায়ার, এটা তো আমরা এই পারফেক্ট কম্পিটিশনও পাইছিলাম, রাইট। জি স্যার। এরপরে হচ্ছে ইচ ফার্ম ইন দ্য ইন্ডাস্ট্রি প্রোডাক্টস এন্ড সেলস এ স্লাইটলি ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট, ওইটাই হচ্ছে মেইন পার্থক্য। আর দেয়ার ইজ ইজি এন্ট্রি এন্ড এক্সিট। সো স্লাইটলি ডিফারেন্সিয়েটেড প্রোডাক্টটা কি, মনে করো এখন ওই যে এটারে কি বলে, ধরো তুমি একটা কলম বিক্রি করতেছো, রাইট, এটা পেন্সিল, যে ফেভার ক্যাসেল পেন্সিল আছে না, জি স্যার। হ্যাঁ, এরকম একটা পেন্সিল তুমি বিক্রি করতেছো একই ধরনের একই স্টাইলে। এখন ফেভার ক্যাসেল যদি বা ওই ধরনের একই ধরনের পেন্সিল যদি বাজারে 20 টাকায় বিক্রি হয়, তুমি একই সেম পেন্সিল যদি আনো হোমোজেনাস, তুমি কিন্তু বাজারে যদি বলো 30 টাকায় আমার পেন্সিল, আমার কোম্পানির পেন্সিলের দাম 30 টাকা, কেউ কিনবে? না স্যার। না কেউ স্যার। কিনবে না। এখন তুমি যদি ওই পেন্সিলের মাঝে ডিজাইন চেঞ্জ করো, বা অন্য কোনো ধরো স্মেল, অনেক পেন্সিল, অনেক এই কালার পেন্সিল দেখো স্মেল অ্যাড করে দেয়, মানে ভালো স্মেল দেয়, বুঝছো, ওই ধরনের কিছু যদি অ্যাড করো, মানে তুমি একটু ডিফারেন্সিয়েট করলা, তখন কিন্তু তুমি 30 টাকা যদি বিক্রি করতে চাও, একটা গ্রুপ অফ পিপল থাকবে যারা তোমার প্রোডাক্ট পছন্দ করবে। ওইটা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন। মনে করো রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট হচ্ছে পারফেক্টলি কম্পিটিটিভ না, রেস্টুরেন্ট ব্যবসা, এটা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন। কেন বলতো? কারণ আমরা ওই যে বিভিন্ন শেফ যারা ওই যে বিরিয়ানি তৈরি করে, ধরো বিরিয়ানির বাজার, প্রায় প্রত্যেকটা রেস্টুরেন্ট বিরিয়ানি বিক্রি করে, রাইট। জি স্যার। জি স্যার। কিন্তু আমরা কিন্তু কয়েকটা পার্টিকুলার বিরিয়ানি, এক একজন এক এক ধরনের বিরিয়ানি পছন্দ করে, বলবে ওই রেস্টুরেন্টের বিরিয়ানিটা মজা, ঠিক আছে, বা ওই রেস্টুরেন্টের বিরিয়ানি মজা। এখন ওই যে ওই শেফ হয়তো মানে আমরা যে মশলাগুলো ইউজ করছে স্লাইটলি ডিফারেন্সিয়েটেড করছে, এই জন্য তোমার মজা লাগছে। ওই জায়গার বিরিয়ানির দাম, ধরো বাজারে বিরিয়ানির দাম যদি 150 টাকা হয়, ওই জায়গার বিরিয়ানি 200 টাকা করে বিক্রি করলো, একটা গ্রুপ অফ পিপল 200 টাকা করে কিনবে, বুঝছো। জি স্যার। ওইটা হচ্ছে স্মল মার্কেট শেয়ার আর কি নিয়া, এটারও বলে মনোপলিস্টিক কম্পিটিশন। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে অলিগোপলি। অলিগোপলি হচ্ছে ওই মনোপলিস্টিক কম্পিটিশন, ওই চ্যাপ্টার 21-ই তোমরা পাবা। এটা হচ্ছে ওইটাই মানে বাজারে বেশি, ওই অলিগোপলি আর মনোপলি হচ্ছে বাজারের মেইন আর কি, বুঝছো। এটা হচ্ছে দাঁড়াও,
আমি যাচ্ছি, এটা হচ্ছে 508 নম্বর পেজে হচ্ছে তো মনোপলিস্টিক কম্পিটিশন। আর এই যে দেখো অলিগোপলি 512 পেজে। অলিগোপলি হচ্ছে কিছু সেলার, দেয়ার আর ফিউ সেলার এন্ড মেনি বায়ার, ফার্মস প্রডিউস এন্ড সেল ইদার হোমোজেনাস অর ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট, দেয়ার আর সিগনিফিকেন্ট ব্যারিয়ার্স টু এন্ট্রি। এইটা হচ্ছে আসলে টেক মার্কেট। এরপরে অন্যান্য সব ধরনের মার্কেটে আসলে অলিগোপলি মার্কেট বিরাজমান। মনে করো যে আমরা যে মোবাইল কোম্পানি, ওই যে মোবাইল সেট কিনি আমরা, আসলে কি আছে বাজারে, অ্যাপল আর স্যামসাং আর হুয়াই বা এরকম 3-4টা কোম্পানি কিন্তু পুরা মার্কেট দখল করে আছে, মোবাইল কোম্পানি, রাইট? জি স্যার। তারপরে ওই যে প্রসেসর মার্কেটে হচ্ছে ইন্টেল আর এএমডি, রাইট? এই দুইটা কিন্তু 80-90% পুরো আমার মার্কেট শেয়ার। এরপরে উড়োজাহাজের মার্কেটে হচ্ছে বোয়িং এবং Lockheed। এয়ারবাস, রাইট? এরা হচ্ছে মানে 2-3 জন সেলার, দেখা যায় আরেকটা কোম্পানি আছে। তো বেশিরভাগ মার্কেট তুমি দেখবা খেয়াল করে ওই 3টা বা 4টা কোম্পানি আসলে পুরো মার্কেটকে কি করে আছে, ওই যে মানে দখল করে আছে, বুঝছো? ওই ধরনের মার্কেটকে বলে অলিগোপলি মার্কেট, মানে ফিউ সেলার মেনি বায়ার, বুঝছো? বাংলাদেশের মোবাইল অপারেটর কোম্পানি কয়টা আছে? 5টা। এটা কি অলিগোপলি, বুঝছো? জি স্যার। মানে তাদের প্রোডাক্ট সেলের ক্ষেত্রে হয়তো তারা মনোপলিস্টিক কম্পিটিশন, মনে করো তারা বিভিন্ন ধরনের অফার দেয়, কিন্তু আলটিমেটলি সবগুলা কোম্পানি তো আমাদেরকে একই প্রোডাক্ট দিচ্ছে। মনে করো আমরা ফোনে কথা বলতেছি আমরা, মানে তো আলটিমেটলি মাত্র 5টা কোম্পানি। এখন ওইসব কেন মাত্র 5টা কোম্পানি মোবাইল অপারেটরে? কারণ হচ্ছে যে আলটিমেটলি ওই এখানে হাই সিগনিফিকেন্ট ব্যারিয়ার টু এন্ট্রি, মানে নতুন মোবাইল কোম্পানি মানে তৈরি করাতে এন্ট্রিটা কি, মানে এখানে লার্জ স্কেল ইনভেস্টমেন্ট লাগে, রাইট? তুমি ঠাস করে কিন্তু মোবাইল অপারেটর হতে পারবে না। সো এই ধরনের বিষয়গুলো হচ্ছে অলিগোপলি। আর কি উদাহরণ দিতে পারো? অপারেটিং সিস্টেম কয়টা কোম্পানি মেইনটেইন কন্ট্রোল করে বলে? 2টা স্যার। 2টা আর আরেকটা স্যার ওপেন। হ্যাঁ, মাইক্রোসফট, এরপরে অ্যাপলের অপারেটিং থাকে, আর হচ্ছে উবুন্টু, রাইট? মানে ওপেন। জি স্যার, তো ওপেন সোর্সটা। হ্যাঁ, তো এখন দেখা গেছে যে দেখো ওইটা অলিগোপলির মতোই, বুঝছো? হ্যাঁ, নূর কোয়েশ্চেন করতে চাও, বলো। না স্যার। ও আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের মানে ইয়েটা আর কি, মানে আলটিমেটলি তোমরা তাইলে আপাতত আর আর আমি ইয়েতে যাবে না। অলিগোপলির প্রবলেম আছে, কার্টেল নামে একটা কথা আছে। হোয়াট ইজ কার্টেল থিওরি, এটা একটু পড়তে পারো। কার্টেল হচ্ছে যে মানে আর ডিটেইলসে জানি না। কার্টেল হচ্ছে যে আলটিমেটলি কি করে, অনেক সময় ধরো মানে বাংলাদেশে 5টা মোবাইল অপারেটর আছে বা ধরো 4টা লার্জ, তারা নিজেরা যদি কার্টেল করে নেয়, মানে মনে করো নিজেরা সব সিইও কথা বলে, ফোনে কথা বলে বললো যে আমরা আলটিমেটলি এক কাজ করি, সবাই মিলে আমরা কল রেট বাড়ায় দেই, পার মিনিট 5 টাকা করে বিক্রি করবো, বুঝছো? জি স্যার। 5টা কোম্পানি যদি 5 টাকায় চলে যায়, তাইলে কি হবে? তাইলে আমাদের তো আর কোনো অপশন নাই, ফোন মোবাইল ইউজ করতে হইলে আমাদের 5 টাকা খরচ করতে হবে, বুঝছো? তো অনেক সময় অলিগোপলিতে কার্টেল ক্রিয়েট হয়, মানে তারা নিজেদের মাঝে তোমার এটারে কি বলে, নিজেদের মাঝে ওই যে মানে কমিউনিকেশন করে দাম বাড়ায় দেয়। ওইটাও গভর্নমেন্টের কাজ। যদি কম্পিটিশন কমিশনের কথা বললাম না, তারাও এটা খেয়াল রাখতে হয় যাতে তারা কার্টেল ক্রিয়েট না করে। এখন এমডি আর ইন্টেল যদি ইনসাইডার করে ফেলে, মনে করো বললো যে না, প্রসেসরের দাম আমরা একটু মানে যে দামে বিক্রি করতেছি এর চেয়ে 20% বাড়ায় দেয়, তাহলে দুজনই লাভবান হবো, বুঝছো? তাইলে আলটিমেটলি আমাদের সাধারণ জনগণের জন্য অসুবিধা। আচ্ছা, তোমরা এত ডিটেলসে যাবা না, এটা মার্কেট সেটা খুবই মজার বিষয়। অনেক গেম থিওরি নামে আরেকটা জিনিস আছে, এটা তোমাদের সিলেবাসে নাই, কিন্তু পড়াইতে পারলে তোমরা খুব মজা পাইতা। এটা হচ্ছে এই যে দেখো, এই চ্যাপ্টারে তোমাদের ওই যে 21 পেজে তোমাদের এই যে মার্কেটে কিভাবে কি হয়, মানে প্রাইস নির্ধারণ হয়, এটাতে গেম থিওরি নামে একটা কথা আছে, বুঝছো? এবং গেম থিওরির জন্য
নোবেল প্রাইজ পাইছিলেন লাইক খুব রিসেন্টলি 2001-এর দিকে। তোমরা জন ন্যাশের নাম শুনছো? বিউটিফুল মাইন্ড নামে একটা মুভি আছে, বিউটিফুল মাইন্ড। স্যার দেখছি স্যার। জি স্যার দেখছি। ওই বিউটিফুল মাইন্ড, ওই যে উনি এই গেম থিওরির আসলে আবিষ্কারক। ওইটা দিয়ে, উনার থিওরি দিয়ে আসলে ওই যে মার্কেটের ওই যে এর নামটা কি, অ্যাপল, মাইক্রোসফট, ফেসবুক, বুঝছো, এরা সবাই বড় বড় ইকোনমিক্স নিয়োগ করে এবং এদের কাজই হচ্ছে ওই ধরনের ম্যাথ করা, ওই যে গেম থিওরি। মানে সে প্রেডিক্ট করতে যে আলটিমেটলি এই মুহূর্তে ধরো এমডি সিও প্রেডিক্ট করে, সে ইকোনমিক্সকে বলবে যে তুমি প্রেডিক্ট করো তো অ্যাপল ইন্টেলের এখন স্ট্র্যাটেজিটা কি হবে। এইটার অনেক ধরনের ম্যাথস আছে, বুঝছো। ওই যে দেখো, ববস চয়েস, নাথান চয়েস, মানে নো চয়েস, মানে অনেক মজার মজার আছে, অঙ্ক আছে আর কি, বুঝছো, যেটা দিয়ে আসলে তুমি ধরে নিতে পারবা তোমার অন্য কম্পিটিটর কি ধরনের পলিসি নিতে পারে, বুঝছো। তো আমি এটা সিলেবাসে নাই, এই জন্য আর পড়াবো না, কিন্তু ইকোনমিক্সের এটা আর একটা ইন্টারেস্টিং বিষয়, গেম থিওরি, বুঝছো। তো আপাতত আজকে তাইলে কি কি পড়লাম ওইগুলো তোমরা প্র্যাকটিস করবা। সেটা হচ্ছে প্রাইস কন্ট্রোল, মানে প্রাইস ফ্লোরিং, প্রাইস সিলিং। এরপরে হচ্ছে মার্কেট স্ট্রাকচার, হোয়াট ইজ পারফেক্ট কম্পিটিশন, এর বৈশিষ্ট্য, মনোপলি কাকে বলে, মনোপলির বৈশিষ্ট্য, মনোপলিস্টিক কম্পিটিশন কাকে বলে তার বৈশিষ্ট্য, এবং অলিগোপলি কাকে বলে তার বৈশিষ্ট্য, বুঝছো। বুঝছি স্যার। এই সবটা জিনিস পড়বা, দিস ইজ আজকের ক্লাস। এটা দিয়েও একটা প্রশ্ন থাকতে পারে, মানে ওই মার্কেটের বৈশিষ্ট্য এবং বুঝছো, উদাহরণ দিয়ে। হ্যাঁ, এইগুলো আসলে বেসিক জিনিস তোমাদের জানতে হবে। আজকের মতো ক্লাস শেষ। তোমাদের যদি কোনো কোয়েশ্চন থাকে ইউ ক্যান আস্ক মি। আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি। সো আর যদি কেউ নিজে থেকে বিক্রি করতে চায়, যেমন ইনস্টাগ্রাম যদি নিজে থেকে ফেসবুকের কাছে বিক্রি করতে চায়, তাহলে সেটাতে কি গভর্নমেন্ট ইন্টারভিন করতে পারবে? হ্যাঁ, না, এখন নিজে থেকে যদি বিক্রি করতে চায় তাইলে কথা আছে। কথা হচ্ছে যে আলটিমেটলি মানে এইটা সরকার যেটা খুঁজে দেখবে যে এটাতে কি ইনফ্লুয়েন্স করছে কিনা ফেসবুক, বুঝছো। কারণ কর্পোরেট মার্কেটে অনেক বিষয় আছে, হয়তো ফেসবুক আগেই টাকা দিয়ে দিছে তার সিওরে লুকাইয়া, মানে কোনো ধরো এইখানেও কিন্তু অনেক আছে। ট্যাক্স হেভেনের নাম শুনছো তো, ক্যারিবিয়ান আইল্যান্ড, হ্যাঁ, স্যার নেদারল্যান্ড, মানে ওই অন্যান্য কিছু দেশ আছে, মোনাকো, বুঝছো, যেখানে আসলে এই গভর্নমেন্ট বা সুইজারল্যান্ড এরা কিন্তু খুব প্রাইভেসি মেনটেন করতে পারে। দেখা গেল ওই সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে বা ওই যে মোনাকোতে গিয়ে বা ক্যারিবিয়ান আইল্যান্ডে গিয়ে ওই যে পানামা পেপার, এগুলোর নাম শুনছো না? তো এগুলাতে গিয়ে জাকারবার্গ করলো কি, মানে ওইরকম একটা কোম্পানির মালিককে একটা হিউজ পরিমাণ টাকা দিয়ে বললো যে তুমি নিজে অ্যাপ্লিকেশন করবা যে আমি বিক্রি করতে চাই, বুঝছো বিষয়টা। তখন সরকার, মানে আলটিমেটলি ঘটনা কিন্তু তা না, তো সরকার এগুলো খুঁজে দেখে গোয়েন্দা সংস্থা দিয়ে, বুঝছো। আর ফার্স্ট ওয়ার্ল্ডে আমাদের দেশে একটা জিনিস মনে রাখো, ফার্স্ট ওয়ার্ল্ডে কিন্তু খুন খারাপি থেকেও বেশি ডেঞ্জারাস হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইম। মানে 700 বছর 800 বছর পর্যন্ত জেল হয়, মানে আজীবন আর কি, সোজা কথা, বুঝছো। তুমি যদি টাকা পয়সা এইসব কাজে কোনো দুর্নীতি করো, ওই যে একজন মানুষকে খুন করলে তার থেকেও অনেক সময় তারা ওই যে ট্যাক্স ফাঁকি বা টাকা পয়সার যে 2 নম্বরই গুলা, বুঝছো, ওগুলাকে খুব মারাত্মক ভাবে দেখে। কারণ ইউএস মার্কেটে এগুলা তো সব কথাবার্তা বিলিয়নস অফ ডলারের, বুঝছো। এরপরে মানে এবং টেক কোম্পানিগুলা এত স্ট্রং হয়েছে ইউএসএ। তোমাদের এই জন্য আমি বলতেছি ভালো করে করো এবং টেক মার্কেট সম্পর্কে ভালো আইডিয়া রাখো। ধরো ক্লাউডফ্লেয়ার নামে একটা কোম্পানির নাম শুনছো? হ্যাঁ, ক্লাউডফ্লেয়ার, এটা হচ্ছে এখন তারা ক্লাউডফ্লেয়ার, এরপরে এই রিলেটেড যত কোম্পানি আছে দে আর মানে এক্সট্রিমলি মানে গুড আর কি, বুঝছো, ইন টার্মস অফ আর্নিং এন্ড গ্রোথ। মানে ওই যে ক্লাউড কম্পিউটিং যেটা, বুঝছো। এরপরে আরো জিনিস আছে, আমরা যে অনলাইন মার্কেট প্লেস আছে না, অ্যামাজন বা এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই শপিফাই নামে একটা কোম্পানি আছে কানাডিয়ান, তোমরা দেখছো শপিফাই? না স্যার। আচ্ছা, এটা একটু সার্চ করবা, শপিফাই বিজনেস মডেলটা দেখবা।
মানে তারা বিহাইন্ড দ্য সিন কাজ করে। বিহাইন্ড দ্য সিন কাজ করে কি, ওই শপিফাইতে কানাডিয়ান মালিক যারা, এরা গত 2-3 বছরে মাল্টি বিলিয়ন ডলারের মালিক হয়ে গেছে, বুঝছো? দেখো মানে অনেকে বলে দে কুড বি দ্য কম্পিটিটর অফ অ্যামাজন। তো এজ এ সফটওয়্যার স্টুডেন্ট ইউ শুড নো অ্যাবাউট দিস থিংস, বুঝছো? ধরো শপিফাই যে কোম্পানিটা, শপিফাইয়ের বিজনেস মডেলটা কি জানো? ধরো আমি আমার একটা দোকান আছে, মনে করো আমি অ্যাপেক্স ফুটওয়্যার আছে না দেশে, ওই যে গ্যালারি অ্যাপেক্স। তো গ্যালারি অ্যাপেক্স সে অনলাইনে বিক্রি করতে যায় জুতা এবং অন্যান্য জিনিস। তো এখন সে যদি তার নিজস্ব অপারেটিং সিস্টেম ইউজ করে, মনে করো তোমাদের মতো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করে বা অন্য কোনো সফটওয়্যার কোম্পানি থেকে সরাসরি সফটওয়্যার কিনবে, এতে হয়তো তার অনেক খরচ হয়ে যাবে, বুঝছো? এখন সে যদি শপিফাই এর সাথে কন্ট্যাক্ট করে, শপিফাই ওই তুমি গ্যালারি অ্যাপেক্স এর ওয়েবসাইটে ঢুকবা, শপিফাই বিহাইন্ড দ্য সিন মানে ব্যাক এন্ডে থেকে তার সব ধরনের প্রোডাক্ট সেল এবং টাকা পয়সার যে লেনদেনের সব বিষয়টা সে মনিটর করবে, বুঝছো? এখন দেখা গেছে শপিফাই পৃথিবীর বহু দেশে এখন মানুষ শপিফাই যে কোম্পানিগুলো শপিফাই ইউজ করে, ইভেন ওয়ালমার্টও চুক্তি করছে শপিফাইয়ের সাথে। তো এই যে বিষয়গুলা, এগুলা হচ্ছে মানে নতুন, মানে এগুলা হচ্ছে গেম চেঞ্জিং। শপিফাইয়ের মতো আরো কোম্পানি আছে, বিগ কমার্স, এরপরে হচ্ছে বিগ কমার্স, এরপর লাইট স্পিড, বুঝছো? এইগুলা কোম্পানির নামগুলা, প্রত্যেকটা সেক্টরের কোম্পানির নামগুলা তোমরা জানবা। যেহেতু তোমরা টেক, আমি ধরো নন টেক পিপল হয়েও আমার এটা পার্সোনাল ইন্টারেস্ট, কারণ ইকোনমিক্সের ভালো ইকোনমিক্স জানতে হলে এগুলা মানে পুরা ওয়ার্ল্ড ইকোনমি বা কোম্পানিগুলা কেমনে চলে, এটা আমার পার্সোনাল ইন্টারেস্টে শিখছি, বুঝছো? বা আমি দেখি একদম এগুলা টেক নিউজ যা আছে আমি সব পড়ার চেষ্টা করি, বুঝছো? এরপরে হচ্ছে আরো বিষয়গুলা পড়বা। এটা তো গেল একটা। এরপরে তোমাদের যে ইয়েটা, তোমাদের যে টেকের বাইরে তোমরা যেসব অনলাইন স্টোর আছে, মনে করো সাউথ আমেরিকা, মানে অ্যামাজন তো সারা পৃথিবীতে, বুঝছো? বা আলিবাবা হচ্ছে ধরো এটার কি বলে, আলিবাবা হচ্ছে তোমার কোন জায়গায়, চায়নাতে, রাইট? তো এখন তোমরা ওয়ার্ল্ডে কিছু কোম্পানি আছে যেটা অন্যান্য কন্টিনেন্ট কভার করে, মনে করো এটারে বলে সাউথ আমেরিকা আছে না, ব্রাজিল, আর্জেন্টিনা, হ্যাঁ, এইসব জায়গায় একটা কোম্পানি আছে মার্কেডো লাইবর বা সামথিং নাম, সংক্ষেপে মেলি বলে, মার্কেট লিবার, বুঝছো? ওই কোম্পানি হচ্ছে পুরা অনলাইন মার্কেট হচ্ছে পুরা সাউথ আমেরিকার। এরপরে হচ্ছে সিঙ্গাপুর বেজ আরেকটা আছে, সি, নাম শুনছো? সি মানে সমুদ্রের সি, মানে এটা হচ্ছে সংক্ষেপ নাম, তার পুরা নাম হচ্ছে ওই সি লিমিটেড নামে পরিচিত, মানে কানেক্টিং দ্য ডটস বলে আর কি তাদের ইয়ে। তো সি নামে একটা কোম্পানি আছে। এরপরে সাউথ আফ্রিকা মানে আফ্রিকায় আরেকটা কোম্পানি ডেভেলপ করছে, এটার নাম হচ্ছে জুও, ZUO, মানে জুওরা আর কি, মানে তাদের হচ্ছে সফটওয়্যার কোম্পানি হচ্ছে জুওরা, ZUORA, জুওরা। এটা হচ্ছে আফ্রিকান মার্কেট। তো এখন তোমরা এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট, যেহেতু তোমরা হয়তো ওই লাইনে থাকবে, আমি তোমাদের ইকোনমিক্সের টিচার, বাট আই উড রিকোয়েস্ট ইউ যে তোমরা ওই ওয়ার্ল্ড মার্কেটে কোন কন্টিনেন্টে কি ধরনের প্রোডাক্ট মানে মার্কেট পাইছে এবং কি ধরনের বিজনেস মডেল তারা ক্রিয়েট করছে, এগুলো এখন থেকে মাথায় আনো। কারণ সবাই কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম করতে জানে, কিন্তু আলটিমেটলি ডিফারেন্সটা ক্রিয়েট হবে তোমাদের ইনোভেশনে, ঠিক আছে? তো তোমরা ওই যদি নাই জানো যে কোন মার্কেটে কি কাজ হচ্ছে, তাইলে কিন্তু তোমরা ইনোভেটিভ হতে পারবা না, বুঝছো? ওই যে জুও বা মার্কেট লিভার যে সাউথ আমেরিকায়, এখানে কেন অ্যামাজন ঢুকতে পারলো না, কেন তারা নিজেরা মানে ওইভাবে বড় হইতে পারছে, মানে ঢুকলেও মানে কম্পিটিশনে টিকলো? তুমি এমন ধরনের প্রোডাক্ট চিন্তা করো যেটা তুমি বাংলাদেশ বা সাউথ এশিয়ার তুমি ওইটাকে বিক্রি করতে পারবা বা মানে ইয়ে করতে পারবা। ওই ধরনের বিষয়গুলা তোমরা আস্তে আস্তে শিখার চেষ্টা করো, ওকে? তাইলে ঠিক আছে, আমি আজকের মতো ক্লাস শেষ করি। আর কোন কোয়েশ্চন আছে? না থাকলে তোমরা ইউ ক্যান লিভ, তাদের ইয়ে আছে। না স্যার, নাই বোধহয়। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, আর একটু ক্লাসের পড়ো, ওইগুলো পড়ো একটু ইন্টারনাল মার্কেট নিয়ে, ঠিক আছে? আর অন্যান্য ট্যাগ রিলেটেড যদি তোমার কোম্পানি স্ট্রাকচার এগুলো জানতে চাও, আমারে কোয়েশ্চন করতে পারো, ওকে?
আউটসাইড দ্য ও কোর্স। স্যার একটা প্রশ্ন আছে স্যার। আচ্ছা বলো। অক্টোবরে নাকি ভার্সিটি খোলার চিন্তা ভাবনা চলতেছে, অক্টোবর নভেম্বরের দিকে, এটা নিয়ে আপনাদের কিছু জানানো হয়েছে? আমাদের জানানো হয় নাই, বাট এটা প্রিপারেশন নিয়ে রাখতেছে এই প্রত্যেকটা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, আমাদের স্বাস্থ্যের বিসি স্যারও রাখতেছেন। কারণ সরকারের পলিসি হচ্ছে স্কুলের আগে ইউনিভার্সিটি স্টার্ট করা, বুঝছো? কারণ হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টরা তো ম্যাচিউর স্টুডেন্ট, মানে তোমরা সবাই তো ম্যাচিউর, রাইট? সো তোমরা তোমাদের ভালো মন্দ আগে বুঝবা, লাইক তোমরা মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বজায় রাখা, এটা সরকার ধারণা করতেছে। এই আশায় মানে স্টার্টিংটা হবে ইউনিভার্সিটিটা দিয়ে। তো সরকার এটা নিয়ে প্রচুর গবেষণা করতেছে বা গোয়েন্দা রিপোর্ট নিতেছে আসলে এটা নিয়ে কি হতে পারে। তো আলটিমেটলি খুললে আমাদের দিয়েই খোলা হবে আর কি, বুঝছো? বুঝতে পারছি স্যার। তো ইট ক্যান বি মানে মানে এটা উড়াইয়া দেওয়া যায় না, বাট স্টার্ট মানে এটা তো সরকার ঘোষণাই দিছে, এটা ইউনিভার্সিটি দিয়ে স্টার্ট হবে, বুঝছো? বাট খুললেও তোমাদের 15-20 দিন নোটিশ দেওয়া হবে আসার জন্য, ক্লাস হওয়ার জন্য, রাইট? তো ইট উইল টেক টাইম। অলরাইট, তাহলে ভালো থাকো সবাই। আচ্ছা ঠিক আছে দেখা হবে নেক্সট ক্লাস। আমি মাহিকে জানায়া দেব না কোন দিন নিব। হ্যাঁ, ওকে। আচ্ছা স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।